আজকে আমরা বেসিক্যালি একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব যে লেন্সেস ল। এই লেন্সেস লটা ডিসকাস করার আগে আমাদের এইগুলা জিনিসটা আগে আমরা ডিটেইল ওয়েতে এক্সপ্লেনেশন গুলা পড়ে আসছি কি কি জিনিস। ফার্স্ট অফ অল একটা হলো মোটর ইফেক্ট। মোটর ইফেক্টটা কি, যে তুমি কোন একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে নিয়ে যাও, তখন ওই দুটা ম্যাগনেটিক ফিল্ড ওভারল্যাপ করে কি করবে, ওই দুটা ম্যাগনেটিক ফিল্ড ওভারল্যাপ করে তোমার ওই ওয়্যারের উপর একটা ফোর্স এক্সার্ট করবে, এন্ড ওই ফোর্সের ডিরেকশনটা আমরা কি করতে পারবো, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে ডিটারমাইন করতে পারবো। এটার সময় আমরা কোন রুল ইউজ করছি, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। হ্যাঁ, লেফট হ্যান্ড রুলটা ইউজ করছি, তাহলে যেন কি করতে পারি, উই ক্যান ডিটারমাইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা বলছি যে মোটর ইফেক্টের একদম উল্টা। যে মোটর ইফেক্টে আমরা কি করছি, মোটর ইফেক্টে আমরা নিজেরা ইলেকট্রিসিটি দিছি এন্ড ওইটার জন্য একটা মুভমেন্ট প্রডিউস করছি, যে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি প্রডিউস করছি। সো তাহলে এনার্জি ট্রান্সফারটা কি হয়েছে, ইলেকট্রিক্যাল এনার্জি টু কাইনেটিক এনার্জি। যে এটা দিয়ে আমরা মোটর ঘুরাই, ঠিক আছে, মোটর যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসে ইউজ করি, তো ওইখানের জন্য কি করতে পারি, এরকম মোটর ইফেক্টের কাজটা ইউজ করতে পারি। এখন উল্টা জিনিসটা যেটা আমরা লাস্ট ক্লাসে এখানে ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশনের মধ্যে লিখে রাখছিলাম, যে ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশনটা কি বলে, ইট স্টেটস দ্যাট the size of the induced EMF is directly proportional to rate of change in flux linkage. এখন ফ্লাক্স লিঙ্কেজের ব্যাপারটা কি, যে কতগুলা ম্যাগনেটিক ফিল্ড একটা সার্টেন এরিয়ার সাথে উইথ আ সার্টেন নাম্বার অফ টার্নস ওভারল্যাপ করতেছে আর ইন্টারঅ্যাক্ট করতেছে, ওইটাকে আমরা বলতেছিলাম ফ্লাক্স লিঙ্কেজ। এখন এখানের জন্য আমরা এক্সপ্লেনেশনটা লিখে রাখছিলাম লাস্ট ক্লাসে, যে আমরা চেক পয়েন্ট কোশ্চেন গুলা করছিলাম সবগুলা, এন্ড এটা রিলেটেড এক্সপ্লেনেশন কি লিখা, যে when a wire is moved through a magnetic field at right angles, voltage is induced. কেন, বিকজ ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলাকে কি করা হইতেছে, কাট করা হইতেছে ওয়্যার দিয়ে। এন্ড তাহলে কি হচ্ছে, ইনডিউসড ইএমএফ যেটা, আর ইনডিউসড যে ভোল্টেজটা, এই ইনডিউসড ভোল্টেজটা আমাদের অলওয়েজ হবে, নো ম্যাটার ইফ দা কন্ডাক্টর, যে ওয়্যার দিয়ে যে তুমি ম্যাগনেটিক ফিল্ডটাকে কাট করতেছো, ওই ওয়্যারটা একটা কমপ্লিট সার্কিটের সাথে কানেক্টেড নাকি না, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি কোনো একটা কন্ডাক্টর দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে নিয়ে গেলে পরে কি হবে, দা ফিল্ড লাইনস উইল বি কাট। অলরাইট, সো তাহলে ফিল্ড লাইনগুলি কাট হইলেই, অর বেসিক্যালি আমরা যেটা পরে দেখছি, যে দেয়ার মাস্ট বি আ রিলেটিভ মোশন বিটুইন দ্য কন্ডাক্টর এন্ড দ্য ফিল্ড লাইন। তো তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন আর ওই কন্ডাক্টরের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকা মানেই দেয়ার উইল বি অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটার জন্য আমরা একটা ভিডিও দেখব পরে। ফার্স্টে আমরা আজকের ক্লাসের জন্য সায়েন্স শর্টস নামের একটা ইউটিউব চ্যানেলের দুইটা ভিডিও দেখব। ফার্স্ট অফ অল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জিনিসটা কি, এন্ড এইটার সাথে রিলেটেড তোমার লেন্সেজ ল এর কাজটা কি, এই দুইটা জিনিস আমরা আজকে কভার করব। তাহলে পরে মোরলেস আমাদের ম্যাগনেটিক ফিল্ডের একদম শেষ হয়ে যাবে, জাস্ট বাকি থাকবে হলো ট্রান্সফরমারের পার্টটা। ওকে, তো তাহলে এখন আমরা ফার্স্টে ভিডিওটা স্টার্ট করি। আচ্ছা, তো ফার্স্টে এই ভিডিওটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ডাইনামো ইফেক্ট এন্ড লেন্সেজ ল রিলেটেড। তো তাহলে এখানের মধ্যে তারা কি বলতেছে আমরা এখানের মধ্যে শুরু করি। So if you haven't seen my motor effect videos, then please have a look at that first before moving on to electromagnetic induction. But if you have seen those, then let's crack on. We said before that if you have a current moving through a piece of wire and that's in a magnetic field, then there is going to be a force applied on that piece of wire. But it also works the other way around as well. If we move a wire through a magnetic field and it is part of a complete circuit, then the electrons are actually going to move. We are inducing a current and therefore a voltage or an EMF. We're inducing electricity in this wire due to electromagnetic induction. So let's just make sure that we're clear on the rules that we have. The motor effect, that's Fleming's left-hand rule. And we can remember this. If you're British, then we can say that motor cars drive on the left. I'm sorry if that doesn't work for you because you're in another country. And we said that those are our three things: force, thumb thrust, first field, and second finger is the current. Is when we can say that current makes force.
If I can put it crudely like that, current makes force. When we have a current, when we're making a force, we use the left-hand rule. But what if we have a force making a current, or inducing a current? We're now talking about the dynamo effect. And because it is effectively just the opposite of the motor effect, we don't use Fleming's left-hand rule, but rather Fleming's right-hand rule. How can we remember this? The dynamo effect is used in generators. So we can use this terrible pun, generator. I'd like to thank my mate Pete for that one. So it's exactly the same, with thumb being the thrust, first finger being the field, and second finger being the current. So that's how we remember which one we're supposed to use. Fleming's left-hand rule for the motor effect, motor cars drive on the left. Fleming's right-hand rule used for generators, generator, the dynamo effect. So we do have a problem with this then, don't we? Because if we have a current going through a piece of wire, and that's causing it to go downwards, then we're getting a current to make a force. But the problem with that then is that we have a force, and that force in turn makes a current as well. So it seems like we cannot have one without the other, and that's absolutely true. But it does make sense if we think about it. Let's go back to our magnets with a wire in between. So north, this is south, so that means our magnetic field is going in this direction. We have a wire that is part of a circuit going through here, and we have a current going in that direction. So that is going to produce, according to Fleming's left-hand rule, a force going upwards. But also, so now we have a wire moving through a magnetic field. We now actually have the dynamo effect as well. So now we have to bring in Fleming's right-hand rule. Our field is going to the right, we have a force going upwards, so that actually means that we have our second finger going back up the other way. So what happens? Dynamo effect tries to stop the motor effect. It also goes the other way around as well. Let's say we're starting with a wire and we actually force it downwards. Let's get our Fleming's right-hand rule. So field's going that way, force is going downwards, our current is going to be going in this direction here. But the problem is now is we have a current going through a piece of wire, so we now have to bring in Fleming's left-hand rule. Let's just check it. Field's going that way, current's going that way. We're actually producing a force going in the opposite direction. So once again, the motor effect tries to stop the dynamo effect. We basically just arrived using that idea, Lenz's law. That is, the direction of an induced current is such that it will oppose the change that caused it. So let's just apply Lenz's law to this situation here. We have a wire that we're pushing downwards, and that's producing a current in the wire. But that current in the wire in turn produces its own equal and opposite force that's going to try and push it back upwards. What do we see happening? These two forces are equal. If we apply a force on a piece of wire through a magnetic field, it effectively reaches terminal velocity because the reaction force due to the motor effect is going to be equals to the force that we're applying to begin with. There's no better example of Lenz's law than when we have a coil of wire, that is a solenoid, as part of a circuit, and we get a magnet and we drop it through this solenoid. This magnet has its own permanent magnetic field. Now we could draw some field lines on there. What happens as this magnet falls through? The flux of the magnet cuts, as it were, it crosses the wire, it crosses the solenoid as it goes down. As the flux passes through or cuts through the wire, or we can say the other way around, that the wire is cutting through the flux, doesn't matter which way around it is, this wire experiences a change in flux. So we are going to have a current being induced in this wire. The electrons are going to move. Now we're dropping it in north end first. Now let's just have a think about this logically.
this magnet falls through. As it cuts the wire, it produces a current, it induces a current in the wire. That current in the wire produces its own magnetic field as well. And the question is, which end of this solenoid is going to be the temporary magnetic fields, North Pole and South Pole? Let's have a think about it. If you have a magnet going in and we have a South Pole being induced in this solenoid at the top, we know that North Pole and South Pole attract each other. What's going to happen? The magnet is going to speed up. As it speeds up, what happens? The magnetic field produced by the current in the wire gets stronger and it attracts it even more. So if it was a South Pole being induced at the top here to begin with, then that would mean that this magnet would accelerate faster and faster and faster, and it would just go whew, like that. So we're in effect getting energy for nothing. But we know, due to Lenz's law, that whatever current is induced, it will try and stop the change that caused it to begin with. So what makes more sense then? If the North Pole comes in, we actually have a North Pole being induced at the top. Therefore we have to have a South Pole at the bottom. Just one thing that's useful to know: how can we tell which way the current is being induced in this solenoid here? Well, if we look from above, a little eye, and we're looking down on this solenoid here, we can say that if we have a North Pole, then the ends of that N, if we put arrows on the end, are going anti-clockwise. So if you have a North Pole induced at the top and we're looking down, then that means our current is going to be going anti-clockwise. What about from the bottom? Well, if we draw an S and we put arrows on the end of that S, we see that the arrows are actually going clockwise. So that's how we can predict what direction current goes in when induced in a solenoid. So what happens if we have a North Pole being induced at the top of our solenoid? That means that we have repulsion, and that's due to Lenz's law. In other words, the solenoid doesn't want the magnet to enter it, so it's trying to stop it. So what happens? It actually reaches terminal velocity. As one of these magnets falls through this solenoid, it actually produces a force that is equal and opposite to the magnet's weight, and it falls at a terminal velocity. This is the same for a solenoid, and it also works for just a pipe as well, which you can think of as an infinite number of these little loops going down. If that's the case, then we need to have energy lost somewhere. And whether it's a solenoid or a pipe, ultimately energy gets lost as heat, as we have a current set up here and we have energy dissipated as heat due to the resistance. Hang about though, once our magnets actually exited the solenoid, if we still have a South Pole here on our solenoid, doesn't that mean that the South Pole is going to repel the South Pole of the magnet and it's going to push it away and accelerate it? Well, we know that can't be the case due to Lenz's law. The coil of wire tries to stop the magnet from coming in by producing an equal and opposite force, but the weird thing is on the way out, the coil of wire tries to stop it from leaving. In other words, Lenz's law means that magnets and wires always want what they can't have. The coil of wire doesn't want the magnet to come in, but once it's in, it doesn't want it to leave. That must mean that on the way out, we have attraction due to Lenz's law. So we have to have a North Pole at the bottom of our solenoid now and a South Pole at the top. What does that mean? Well, that means that between the magnet entering the coil and exiting the coil, we actually have a complete flip of magnetic field induced in this coil of wire. That must mean that the current starts going one way, but then halfway through it flips and starts going the other way. So Lenz's law, we know, is the direction of the induced current is such that it will oppose the change that caused it. In other words, magnets and wires don't like change. I mean, who of us does, right? So let's just recap. So আচ্ছা, সো এখন এতক্ষণ পর্যন্ত আমাদের যে জিনিসটা সে বারবার করে একটা ব্যাপার রিপিট করতেছে, ওই জিনিসটা কি? যে তোমার ম্যাগনেটিক ফিল্ড যে কি হচ্ছে ডিউ টু মুভমেন্ট অফ কারেন্ট, যে যখন নাকি আমরা কোন একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করাবো তখন কি হবে? কারেন্ট ফ্লো করা মানে চার্জ মুভ করবে, চার্জ মুভ করলে পরে কি হয়? তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ওটা আমরা অলরেডি ও লেভেলস থেকে জানি যে whenever there is a current flowing through a wire there is magnetic field around the wire. সো তাহলে
কারেন্ট ফ্লো এর জন্য চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো, দ্যাটস ভেরি গুড। এখন এই ম্যাগনেটিক ফিল্ড আর পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড যখন ওভারল্যাপ করে তখন আমাদেরকে একটা ফোর্স দেয়। ওই ফোর্সটা আমরা কি পড়ছিলাম? এই ফোর্সটা আমরা পড়ছিলাম মোটর ইফেক্ট। যে মোটর ইফেক্টের এখানের জন্য কি ছিল? মোটর ইফেক্টের এখানের জন্য ব্যাপারটা ছিল যখন নাকি আমরা নিজেরা কোন একটা কারেন্ট দিব, ওই কারেন্টের জন্য আমাদের কাছে কি আসবে? একটা ফোর্স আসবে। এন্ড সে যে এখানের মধ্যে একটা ইফেক্টের নাম বলছে ডায়নামো ইফেক্ট। ডায়নামো টার্মটা তোমাদের ও লেভেলসে শোনার কথা, যে আমরা স্মল স্কেল জেনারেটর গুলাকে ডায়নামো বলে থাকি। ঠিক আছে? যে আমরা ওই যে বাইসাইকেলের ভিতরে যে বাইসাইকেল লাইটস গুলা যে জ্বলে, তো তাহলে ওইটার ভিতরে কি থাকে? একটা স্মল স্কেলের একটা ডায়নামো লাগানো থাকে। তো তাহলে ডায়নামোটা কি হয়? ডিউ টু রোটেশন অফ দ্য হুইলস, যে যখন নাকি তুমি পেডাল করবা তখন কি করবে? বাইসাইকেলের টায়ার গুলা রোটেট করবে, এন্ড ডিউ টু দ্যাট রোটেশন কি হবে? একটা ম্যাগনেট সেটা রোটেট করবে। তো ম্যাগনেট রোটেট করতেছে আর ম্যাগনেট মুভ করতেছে, আর তার পাশে কি রাখা আছে? একটা স্টেশনারি কয়েল রাখা আছে, একটা স্টেশনারি কয়েল অফ ওয়্যার রাখা। সো তাহলে the magnetic field lines will be cut by the stationary coil. তো তাহলে আমরা কি পড়ছি? আমরা পড়ছি যে যখনই নাকি কি হবে? ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলাকে কাট করা হবে তখনই কি হবে? there will be a voltage induced, and ওই ভোল্টেজের জন্য there will be movement of charge। হ্যাঁ, ওই ধর আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম যে ওই মুভমেন্টের জন্য কি হবে? there will be a relative motion between the magnetic field and the charged particle। তো তখনই কি হবে? একটা ফোর্স এক্সার্ট করবে, আর একটা ভোল্টেজ আমাদের অলওয়েজই ইনডিউস করা থাকে, কিন্তু ওই ইনডিউসড ভোল্টেজটা কারেন্ট ফ্লো করাইতে পারবে কখন? flow of current occurs only and only when there is a complete circuit। যে তুমি একটা হাই ভোল্টেজ ওয়ালা একটা কি করলা? পাওয়ার সাপ্লাই নিয়ে আসলা, কিন্তু ওই পাওয়ার সাপ্লাইটা তো কারেন্ট ফ্লো করাইতে পারবে না আনটিল অর আনলেস তুমি ওটাকে কি করতেছো? একটা কমপ্লিট সার্কিটের সাথে কানেক্ট করে দিচ্ছ। তো তাহলে এটা হলো আমাদের মেইন ব্যাপার, যে কি হয়? ডায়নামো ইফেক্ট অর জেনারেটর ইফেক্টও বলে এই নামটা। মাঝে মাঝে কোনো টার্মে কোনো বইয়ের মধ্যে বা কোনো ভিডিওতে তুমি শুনে থাকবা যে জেনারেটর ইফেক্ট নামটা দেয়। তো এখানের মধ্যে কাজটা কি? আমরা ফোর্স থেকে কারেন্ট পাচ্ছি বা মুভমেন্ট থেকে কারেন্ট পাচ্ছি। তো তাহলে মোটর ইফেক্টের কাজটা কি? কারেন্ট থেকে মুভমেন্ট পাই, আর ডায়নামো ইফেক্টটা বা জেনারেটর ইফেক্টটা হলো মুভমেন্ট থেকে কারেন্ট পাই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এটা গেল। এখন যে প্রবলেমটা কি, জেনারেটরের যদি আমরা অ্যাকচুয়াল ওয়ার্কিং এর প্রিন্সিপালের মধ্যে দেখি, সেই মিড পয়েন্টে যে জিনিসটা দেখাইছে, আমরা এখানের মধ্যে একটু ফরওয়ার্ড করে নিয়ে যাই। এই যে এই জায়গাটা, এইখানের মধ্যে দেখো কাহিনীটা কি হচ্ছে। ফার্স্ট অফ অল উপরের পার্টে হোয়াট ইজ হ্যাপেনিং? আমি একটা কি করলাম? আমি ফার্স্টে একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করাইলাম। ওকে, আমি ফার্স্টে একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করাইলাম। দ্য কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস মি। ধরো এটা আমি আর একটু আগে রিওয়াইন্ড করে নেই। এই যে জাস্ট উপরের পার্টটুকু আছে এরকম, এই যে। সো তাহলে এই পোরশনটাই কি? দ্য কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস মি। অলরাইট, যে এরকম বাঁকা করে আছে, এটা বোঝানোর জন্য একটা 3D ইফেক্ট দেওয়ার জন্য, যে the current is coming towards me and the magnetic field, that is the permanent magnetic field, it is going from north to south। so তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করলে where should be the direction of the force? যে তুমি লেফট হ্যান্ড নাও, লেফট হ্যান্ডের first finger, that is index finger, will point from north to south, that is left to right, and the middle finger or the second finger will point towards you। তো তাহলে ওখানে থাম্বটা কোন দিকে পয়েন্ট করে? উপরে। সো তাহলে the force will be upward। তো এই ফোর্সটা upward due to what? The force is upward due to motor effect। অলরাইট, সো তাহলে মোটর ইফেক্টের জন্য কি হচ্ছে? মোটর ইফেক্টের জন্য the force is being exerted upward। সো তাহলে ওয়্যারটা কোন দিকে মুভ করবে? The wire will go upwards। এখন যে প্রবলেমটা, আমরা তো ডায়নামো ইফেক্ট মাত্র শিখে ফেলছি, এতদিন তো শুধু মোটর ইফেক্ট জানতাম, তো তাইলে পরে আমাদের এটা নিয়ে কোনো প্রবলেম হইতো না। আচ্ছা, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করছি, ফোর্সের ডিরেকশন এইদিকে, মানে এইদিকে, শেষ। কিন্তু এখন তোমার একটা কোয়েশ্চেন নিজের মাথাতেই চলে আসবে। কেমন কোয়েশ্চেন চলে আসবে? দেখো, তুমি কি করতেছো? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে কি পাইলা?
ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে দেখলা যে দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স ইজ আপওয়ার্ডস। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ডিরেকশন অফ দ্য ফোর্স আপওয়ার্ডস। কিন্তু তোমার মাথায় কি জিনিসটা আসবে, এখন এই যে আমাদের একটা ওয়্যার বা এই যে আমাদের একটা কন্ডাক্টর কি করতেছে, ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে উপরে যাচ্ছে। তো কোন একটা জিনিস, যে কোন একটা ওয়্যার যদি কি করে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে মুভ করে, তো তখন কি হয়, সে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলাকে কাট করে না। এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলাকে কি করতেছে, ওয়্যারটা এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোকে কাট করতেছে, হোয়াট ইজ হ্যাপেনিং, তো তাহলে তার মধ্যে একটা ভোল্টেজও ইনডিউস হবে, তাই তো? তার মধ্যে কি হবে, একটা ভোল্টেজ ইনডিউস হবে, এন্ড ইফ দ্য ওয়্যার ইজ পার্ট অফ আ কমপ্লিট সার্কিট, তো তাহলে তার মধ্যে একটা কারেন্টও ফ্লো করাবে। এখন কোয়েশ্চেন হলো কারেন্টটাকে সে কোন দিকে ফ্লো করাবে, ঠিক আছে? কারেন্টটাকে সে কোন দিকে ফ্লো করাবে, ওই জিনিসটা হলো আমাদের মেইন কোয়েশ্চেন। হোয়াট ইট অ্যাকচুয়ালি ট্রাইস টু ডু, যে আমরা এটা পরে যে সে একটা কয়েলের ভিতর দিয়ে ম্যাগনেট ফেললো না, ওইটা অ্যাকচুয়ালি আমাদের একটা হিউজ এক্সাম্পল অর অ্যাকচুয়ালি একটা এভিডেন্স যে লেন্সেস ল বা লেন্সেস ফোর্সটা আমাদের কাজ করে। ওকে, যে এটা হলো কনজারভেশন অফ এনার্জি দিয়ে আমরা এটাকে বুঝাইতে পারি, ওটা আমরা আসবো আর একটু পরে। তো এখন এখানের মধ্যে যেটা বলতেছিলাম যে কি হইতেছে, তোমার মোটর ইফেক্টের জন্য দ্য ফোর্স ইজ বিং এক্সার্টেড আপওয়ার্ডস। সো এই যে কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে একটা ওয়্যার এখন উপরে মুভ করবে, তো তাহলে এখন সে কি করতেছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোকে কাট করতেছে। এই যে এখন সে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোকে কাট করবে, তো এখন কি হবে, অ্যাকর্ডিং টু ল অফ ইন্ডাকশন ভোল্টেজ ইনডিউস হবে, এন্ড ভোল্টেজটা ইনডিউস হইলে সে যদি একটা কমপ্লিট সার্কিট পায়, তো তাহলে কি করাবে, ইট উইল কজ আ ফ্লো অফ কারেন্ট। এখন কারেন্টটা যে ফ্লো করাবে, কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, অরিজিনালি তো আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কারেন্টটা ছিল টুয়ার্ডস মি, যে আমার দিকে আসতেছে। এই যে উপরের পার্টে যে কারেন্টটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, কারেন্টটা কোন দিকে আসতেছিল, আমার দিকে আসতেছিল। এখন মোটর ইফেক্টের জন্য কারেন্ট হলো আমার দিকে আসতেছে, ডায়নামো ইফেক্টের জন্য যে আমাদের ভোল্টেজ যে ইনডিউস হয়েছে, সে যে কারেন্টটাকে ফ্লো করাবে, সে কারেন্টটাকে কোন ডিরেকশনে ফ্লো করায়, ওই জিনিসটা যদি আমরা অ্যাকচুয়ালি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে বের করি। রাইট হ্যান্ড কেন, বিকজ এটা পুরা মোটর ইফেক্টের উল্টাটা। মোটর ইফেক্টে কি করতেছিলাম আমরা, কারেন্ট দিয়ে বা ইলেকট্রিসিটি দিয়ে মুভমেন্ট পাইতেছিলাম, আর ডায়নামো ইফেক্টের কাজটা কি, মুভমেন্ট দিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করব। সো তাহলে একদম উল্টা ব্যাপারটা কি হবে, লেফট হ্যান্ড রুলে যা ছিল রাইট হ্যান্ড রুলে আমাদের ফোর্সের ডিরেকশনটা এক্সাক্ট হবে অপোজিট। সো তাহলে ওইটার জন্য কি হয়, সে কি বলতেছে আরেকবার দেখে নাও। The motor effect tries to stop the dynamo effect. We basically just arrived using that idea, Lenz's law. That is, the direction of an induced current is such that it will oppose the change that caused it. So let's just তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে কি বলতেছে, the direction of an induced current is such that it will oppose the change that caused it. সো তাহলে তারা কি করতে চায় না, তারা অ্যাকচুয়ালি চেঞ্জটাকে পছন্দ করে না, যেটা সে পরের ভিডিওর পরের পার্টে, লাস্টের পার্টে ওখানে এসে সে অ্যাড্রেস করছে। কি জিনিসটা অ্যাড্রেস করছে, শুরু এই গেম আনইনস্টল করে দিতে হবে, এখানের মধ্যে বারবার এই নোটিফিকেশনের এটা জ্বালাইতেছে। আচ্ছা, সো তাহলে যেই ব্যাপারটা আমি বলতেছিলাম, যে মোটর ইফেক্ট এন্ড ডায়নামো ইফেক্ট, তারা কি করতে চায়, তারা সবসময় জাস্ট একটা কনস্ট্যান্ট একটা কিছুর মধ্যে থাকতে চায়। কোন একটা চেঞ্জ হইলে পরে একটার ইফেক্ট হবে, এন্ড একটার ইফেক্টটা আরেকটার উপরে কি হয়ে যাবে, ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে বেসিক্যালি। তো তাহলে কি হয়, ফার্স্টে মোটর ইফেক্টের জন্য ওয়্যারটা মুভ করতে নিছে, এন্ড ওয়্যারটা মুভ করতে নিলে তখন আবার ইনডিউসড ভোল্টেজ আসবে। ইনডিউসড ভোল্টেজটা কি করতে চাবে, মোটর ইফেক্টটাকে সে রিডিউস করতে চাবে। যে সবসময় কি হয়, যেই রিজনে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে, ওকে, এই ব্যাপারটা আমরা পরের যে সে কয়েলের ভিতর দিয়ে ম্যাগনেটটাকে রিলিজ করে দিছে, যে উপর থেকে নিচে একটা ম্যাগনেট ফেলে দিছিল না, তো তাহলে ওইটা অ্যাকচুয়ালি কিভাবে করে কাজ করতেছে ওইটা নিয়ে আমরা ডিটেইল পড়তে সময় আরো বলবো। তো এখন এখানের মধ্যে কি বললাম, এই যে সে উপর থেকে একটা ম্যাগনেটকে ছেড়ে দিল, তো তাহলে ফার্স্টে ম্যাগনেটটা তো নিজের কাইনেটিক এনার্জির জন্য যে উপরে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে, ম্যাগনেটটা জাস্ট সিম্পলি নিচে নামবে ডিউ টু হোয়াট, ম্যাগনেটটা উপরে ছিল, ইট হ্যাজ জিপি, তাকে রিলিজ করে দিলে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য ম্যাগনেটটা কি করবে, নিচে নামবে।
তো তাহলে নরমালি সে বেচারা নিচে নামতেছিল, বাট নামতেছিল কার মধ্যে দিয়ে? একটা কয়েল অফ ওয়্যারের ভিতর দিয়ে। একটা কয়েল অফ ওয়্যারকে আমরা কি বলি? সলিনয়েড বলি। আচ্ছা, তো তাহলে এই কয়েল অফ ওয়্যারের ভিতর দিয়ে সে নামতেছে। এখন কয়েল অফ ওয়্যারের ভিতর দিয়ে নামতে গেলে তার সমস্যাটা কি? কয়েল অফ ওয়্যারের ভিতর দিয়ে নামতে গেলে তার সমস্যাটা হলো সে যে নিচে নামতেছে এর জন্য কি হচ্ছে, যখন নাকি কোনো ওয়্যারের ভিতর দিয়ে যাচ্ছে না, ম্যাগনেট, তুমি একটা সিম্পল একটা ম্যাগনেট কি করলা, উপর থেকে ছেড়ে দিলা, কোনো ওয়্যার নাই, কোনো কন্ডাক্টর নাই, তো তাহলে ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড গুলা আছে ওই ম্যাগনেটিক ফিল্ড গুলাকে কাট করার মতো কোনো কন্ডাক্টর নাই, তো তাহলে ম্যাগনেটটা সুন্দর মতো উপর থেকে নিচে নেমে যাবে, দেয়ার উইল বি নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। ওকে, কিন্তু সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় যায় এইখানে, তুমি যখন নাকি উপর থেকে নিচে একটা ম্যাগনেট ফেলবা এন্ড এইটা যদি একটা ওয়্যারের ভিতর দিয়ে মুভ করে অর কোন একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে মুভ করে, তখন যে প্রবলেমটা কি হয়? প্রবলেমটা হয় যে when it moves down what happens? আমরা এটা যদি নোটপ্যাডের মধ্যে ডায়াগ্রামটা ড্র করি, খেয়াল করো, সরি, আচ্ছা, তো তাহলে তো এখন এখানের মধ্যে দেখো এই একটা ওয়্যার তোমার আছে, হ্যাঁ, this is a coil of wire through which you will drop a magnet. এই একটা কয়েল অফ ওয়্যার যার ভিতর দিয়ে কি করবে, একটা ম্যাগনেট এরকম ফল করবে। আচ্ছা, এটা কমপ্লিট একটা সার্কিট, জাস্ট এখানে একটা অ্যামিটার লাগানো টু শো যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে নাকি না। তো এখন কি হবে দেখো, যখন নাকি ম্যাগনেটটা অনেক দূরে আছে, সাপোজ দ্য ম্যাগনেট ইজ ভেরি ফার অ্যাওয়ে, তো তাহলে এই ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড গুলা থাকবে, এই ম্যাগনেটের, এটা একটা বার ম্যাগনেট না, তো তাহলে তার নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, নর্থ থেকে সাউথে যাবে। এখন এই ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলাকে যদি এই নিচের কয়েল অফ ওয়্যার, এই যে গ্রিন কালার দিয়ে যে কয়েল অফ ওয়্যারটা ড্র করছি, তো তাহলে পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ডটাকে যদি এই কয়েল অফ ওয়্যার কাট করতে না পারে, তো তাহলে কি কোনো ভোল্টেজ ইনডিউস হবে? তাহলে আর কোনো ভোল্টেজ ইনডিউস হবে না, তাহলে কোনো প্রবলেমই নাই। যে বেসিক্যালি ব্যাপারটা হলো এরকম যে এই উপর থেকে নিচে ওয়্যার ম্যাগনেটটা নেমে যাবে, সিম্পলি উপরের যে জিপি, সরি, উপরে তার যে জিপিটা আছে, নিচে এসে এটা পুরোটা কি হয়ে যাবে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। বাট হোয়াট হ্যাপেন্স ইন দিস কেস? এইখানের মধ্যে কাহিনীটা কি হয়, উপরে তো তার জিপিটা আছেই, দোনোটা সেম হাইট থেকে শুরু করতেছে, সো তাহলে দ্য স্টার্টিং জিপি অফ বোথ দ্য ম্যাগনেটস আর সেম। ওকে, দোনোটা ম্যাগনেটই সেম হাইট থেকে ফল করবে, সেম ম্যাস, তো তাহলে বোথ দ্য ম্যাগনেটস হ্যাভ দ্য সেম ইনিশিয়াল গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। নাও ব্যাপারটা কি হয়, তারা এক্সপেরিমেন্টের থ্রুতে প্রথমে ব্যাপারটা কি দেখছে দেখো, তারা দেখছে দুইটা ম্যাগনেট তারা রিলিজ করছে, দিস ইজ ম্যাগনেট 1, দিস ইজ ম্যাগনেট 2। তো একটা ম্যাগনেটকে তারা এরকম একটা সলিনয়েডের ভিতর দিয়ে ফেলবে, আর একটা ম্যাগনেটকে তারা সিম্পলি ফ্রিলি ফল করতে দিবে। এখন তারা নরমালি কি চিন্তা করছিল, তারা নরমালি এরকম চিন্তা করছে যে জিপি তো যা আছে নিচে এসে তো আমাদের ইভেন্চুয়ালি ল অফ কনজারভেশন অফ এনার্জিটাকে তো ফুলফিল করতে হবে নাকি, টোটাল এনার্জি বিফোর এন্ড আফটার কি থাকবে, কনজার্ভ থাকবে। একটা ফর্ম থেকে অন্য ফর্মে যাবে ভালো কথা, কিন্তু টোটাল এনার্জি মাস্ট বি কনজার্ভ। এখন তারা ব্যাপারটা কি খেয়াল করলো দেখো, দোনোটা ম্যাগনেটকে তারা সেম টাইমে রিলিজ করলো। ম্যাগনেট 2 or the magnet that fall freely, সে কি করছে, it reached the ground before magnet 1। তো এখন ম্যাগনেট 1 এর তাহলে দেরিতে নামার রিজনটা কি? সেও তো ফ্রিলি ফল করতেছিল, জাস্ট একটাই জিনিস ছিল যে সে কি করতেছে, একটা কয়েল অফ ওয়্যার দিয়ে বা একটা সলিনয়েডের ভিতর দিয়ে নামতেছে। তো তাহলে তার কি এমন দোষটা হয়ে গেছে যে সে একটা সলিনয়েডের ভিতর দিয়ে নামতে সময় দেরি করে নামলো? তাহলে কি সে সলিনয়েডের সাথে বাড়ি খাইছে, ধাক্কা খেয়ে খেয়ে আস্তে আস্তে পড়ছে? সে কোনো ধাক্কা টাক্কাই খায় নাই, সেও কিন্তু সুন্দর মতনই নিচের দিকে পড়ছে, কিন্তু সে একটা
রিপালসিভ ফোর্স পাইছে, দুইটা স্পেসিফিক জায়গায় সে কি হয়েছে, স্লো ডাউন হয়েছে, বা দুইটা স্পেসিফিক জায়গায় সে কি হয়েছে, ডিসিলারেটেড হয়েছে, যার জন্য ম্যাগনেট 2 টা আগে আগে গ্রাউন্ডে রিচ করতে পারছে এন্ড ম্যাগনেট 1 টা গ্রাউন্ডে রিচ করতে টাইম নিছে। এটা আমরা এই জিনিসটা লিখি যে জিপি এট দা টপ আর কাইনেটিক এনার্জি এট দা বটম। এখানের জন্য কি ইন দা সেকেন্ড কেস যে ফ্রিলি ফল করতে সময় কাইনেটিক এনার্জি এট দা বটম is equal to GPE at the top। এটা কেন? এটা বিকজ অন্য কোন ফর্মে আমাদের এনার্জিটা কি হচ্ছে না, কনভার্ট হচ্ছে না। এইখানেও ফাইনালি যে সে নিচে নামবে না এমন না, এখানেও তার একটা কাইনেটিক এনার্জি থাকবে, কাইনেটিক এনার্জি এট দা বটম। কিন্তু তার ব্যাপারটা কি দেখছে, কাইনেটিক এনার্জি এট দা বটম is less than the GPE at the top। তো তাহলে এখানে আমাদের কি এনার্জিটা শুরুতে আমরা যে জিপিটা দিলাম পুরো জিপিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে না। সো তাহলে এই যে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে না, সো তাহলে ওয়্যার ইজ ইট গোয়িং, এটা আমাদের কোন ফর্মে যাচ্ছে। আমাদের কিন্তু ব্যাপারটা খেয়াল রাখতে হবে, ডিউ টু দ্য মুভমেন্ট অফ দ্য ম্যাগনেট, ঠিক আছে, ম্যাগনেটের মুভমেন্টটা কিন্তু খুব বড় একটা জিনিসের জন্য রেসপন্সিবল। কি হচ্ছে, ডিউ টু দ্য মুভমেন্ট অফ দ্য ম্যাগনেট থ্রু দ্য ওয়্যারের ভিতরে কিন্তু সে অলরেডি কি করতেছে, একটা ইলেকট্রিক্যাল এনার্জি ইনডিউস করতেছে। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, আমরা ফাইনালি কাইনেটিক এনার্জি অফ দ্য ম্যাগনেট কম পাইলাম। তো কাইনেটিক এনার্জিটা কম পাওয়া মানে কি, কাইনেটিক এনার্জিটা কম পাওয়া মানে অন্য কোন ফর্মে জিপিটা আমাদের কনভার্ট হয়েছে, এর জন্যই পুরো জিপিটা কি পাই নাই, আমরা কাইনেটিক এনার্জির ফর্মে পাচ্ছি না। ওকে, রায়হান এই যে এই জিনিসটা বলতেছি, আচ্ছা ভিডিও আটকায় গেছে রিশা? ভিডিও তো এখানের মধ্যে আমি দেখতেছি যে এটা নরমালি চলতেছে। আর ওই ফোর্সের ওই পার্টটুকু বলতেছি যে ফোর্সের ওই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে করে আসতেছে, বুঝছো রায়হান? এই যে এইখানের মধ্যে আমরা এই ডেমনস্ট্রেশন এই জিনিসটা দেখার পরে দেন আমরা বলবো যে ফোর্সের ওই ডিরেকশনটা আমাদের কেমন কি হয়। আচ্ছা, তো তাহলে না আটকাইলে ভালো, দ্যাটস ভেরি গুড। তো তাহলে রিশা মোস্ট প্রবাবলি একটু তোমার ইন্টারনেটে ল্যাগ করছিল, এর জন্য মনে হয় আটকে গেছিল। আই হোপ এখন তুমি দেখতে পাইতেছো। তো তাহলে যেই কথাটা আমরা বলতেছিলাম, দেখো যে এই দুইটা ম্যাগনেট একসাথে রিলিজ করার পর হোয়াট উই স, ম্যাগনেট 2 রিচড দ্য গ্রাউন্ড ফাস্টার দেন ম্যাগনেট 1 and also kinetic energy for magnet 1 is less than the kinetic energy for magnet 2। তো তাহলে ম্যাগনেট 1 এর কাইনেটিক এনার্জিতে আমরা এনার্জিটা পাইলাম না, তো তাহলে কি ফর্মে গেল এনার্জিটা, দ্য এনার্জি, দ্য রেসিডুয়াল অফ দ্য এনার্জি, যে যতটুকু জিপি কে তে কনভার্ট হয় নাই ততটুকু জিপি অ্যাকচুয়ালি গট কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, ততটুকু অ্যাকচুয়ালি আমাদের কি হয়েছে, ইলেকট্রিক্যাল এনার্জিটা কনভার্ট হয়েছে। এখন এই যে ইলেকট্রিক্যাল এনার্জিটা কনভার্ট হইলো, দ্যাট ইজ দ্য মেইন রিজন যে এখানের মধ্যে একটা ফোর্স আসে। কি হয়, লেনজেস ল অলওয়েজ এই কথাটা বলে যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য রেসপন্সিবল যে কজটা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য এখানের মধ্যে কজটাকে খেয়াল করো রায়হান। এই যে এখানের মধ্যে তোমার অ্যানসারটা আস্তে আস্তে বিল্ড আপ করা শুরু করবে। কি অ্যানসারটা খেয়াল করো, এই যে আমাদের ফার্স্টে ম্যাগনেটটা উপরে আছে, none of the magnetic field of the magnet is going through the wire। ওকে, none of the magnetic field is going through the wire। তো তাহলে কি কোনো ভোল্টেজ ইনডিউস হবে বলো তো, ওয়্যারের মধ্যে কোনো ভোল্টেজ ইনডিউস হবে? ওই তো মোটর এন্ড ডায়নামো রুল কেন একসাথে অ্যাপ্লাই করতেছো এটা তো বলতেছি। সো তাহলে তোমাকে যে কোশ্চেনটা করলাম ওই জিনিসটা বলো, যে এই যে আমাদের উপরে ম্যাগনেটটা আছে, এই ম্যাগনেটের কোন ফিল্ড লাইন যদি কি না হয়, সলিনয়েডের ভিতর দিয়ে পাস না করে, তো তাহলে কি সলিনয়েডের মধ্যে কোনো ভোল্টেজ ইনডিউস হবে নাকি না, এই জিনিসটা আগে বলো। হবে না।
আচ্ছা, হবে না, ভালো কথা। তো তাহলে কোনো ভোল্টেজ যদি ইনডিউস না হয় তো তাহলে এখানে আমাদের কি নাই, ডায়নামো ইফেক্টের জন্য কোনো ফোর্সেরও কাহিনী নাই। ওকে, বিকজ নো ভোল্টেজ ইজ বিং ইনডিউসড। এখন ব্যাপারটা দেখো, যখন নাকি ম্যাগনেটটা নিচে নামবে, ওকে, এই যে ম্যাগনেটটা সে উপরে ছিল, সে তার উপরের পজিশন থেকে যখন নাকি আরেকটু নিচে নামলো, হোয়াট ইজ হ্যাপেনিং, এতক্ষণ যে ফিল্ড গুলা ওয়্যারের ভিতর দিয়ে পাস করতেছিল না, এখন কিছু কিছু ফিল্ড কি করা শুরু করবে, কিছু কিছু ফিল্ড এই সলিনয়েডের ভিতর দিয়ে পাস করা শুরু করবে। সো তাহলে সলিনয়েডের ভিতর দিয়ে পাস করলে হোয়াট উইল হ্যাপেন, দ্য ফিল্ড লেন্থ উইল বি কাট বাই দ্য সলিনয়েড, নাকি? জি স্যার। তো তাহলে এই যে সলিনয়েডের ভিতর দিয়ে যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি কাট হয় তো তাহলে কি, অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন দেয়ার মাস্ট বি আ ভোল্টেজ ইনডিউসড ইন দা সলিনয়েড। তো তাহলে সলিনয়েডের ভিতরে একটা ভোল্টেজ ইনডিউস হবে। এখন এই যে সলিনয়েডের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হইলো, এন্ড আমরা সুন্দর মতো একটা কমপ্লিট সার্কিট ড্র করছি। সো তাহলে সিন্স দ্য সলিনয়েড ইজ পার্ট অফ আ কমপ্লিট সার্কিট এন্ড দেয়ার ইজ আ ভোল্টেজ ইনডিউসড ইন দ্য সলিনয়েড, তো তাহলে সলিনয়েডের ভিতর দিয়ে কি করবে, এখন সে একটা কারেন্ট ফ্লো করাবে, নাকি? বলতো। আচ্ছা, তো তাহলে এই যে আমাদের কি হইতেছে, ভোল্টেজটা ইনডিউস হইলো, হোয়াট ইজ দ্য রিজন অফ দ্য ভোল্টেজ বিং ইনডিউসড? ম্যাগনেটটা কি কি এমন করলো স্পেশাল জিনিস যে যার জন্য ভোল্টেজটা ইনডিউস হইছে? the reason for the ম্যাগনেটিক induced the reason for the induced voltage is that ম্যাগনেটটা নিচে নামছে, তাই না? বলো রায়হান। ম্যাগনেটিক ফ্লাক্স গুলা সলিনয়েডে কে কাট করছে, এই কারণে হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ ম্যাগনেটিক প্রডিউস ফ্লাক্স হচ্ছে। গুলাকে ম্যাগনেটিক ফ্লাক্স গুলা কি করতেছে, লিঙ্কড আপ হচ্ছে উইথ দ্য সলিনয়েড। কিন্তু ম্যাগনেটটা তো উপরে ছিল, তখনও তো ম্যাগনেটের ফ্লাক্স গুলা ছিল, নাকি? ম্যাগনেটটা যখন উপরে ছিল তখন কি ম্যাগনেটের ফ্লাক্স গুলা ছিল না? তখনও তো ছিল ফিল্ড লাইন, কিন্তু তখন কোনো ভোল্টেজ ইনডিউস হয় নাই। কিন্তু ম্যাগনেটটা নিচে নামাতে, যে ম্যাগনেটটা কি করতেছে টুয়ার্ডস দ্য সলিনয়েড যত মুভ করতেছে, তখন আইসে ভোল্টেজ ইনডিউস হয়েছে, বা তখন আইসে ফ্লাক্স গুলা সলিনয়েডের সাথে ওভারল্যাপ করছে। সো তাহলে হোয়াট ইজ দ্য মেইন রিজন for the voltage being induced? In this case, the main reason is the magnet moving down. যে ম্যাগনেটের নিচে নামাটাই হলো মেইন কজ অফ ভোল্টেজ বিং ইনডিউসড ইন দ্য সলিনয়েড। বুঝতে পারতেছো কি বললাম? ভাই আবার একটু বলবে? এখানে মধ্যে বললাম যে উপরে যে ম্যাগনেটটা ছিল, ফার্স্ট এর পজিশনে যে ম্যাগনেটটা ছিল, এইখানে তো কোনো ভোল্টেজ ইনডিউস হতেছিল না, বিকজ এখানে কোনো ফিল্ড লাইন সলিনয়েডের ভিতর দিয়ে পাস করতেছে না। ঠিক আছে? আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সট মিটিংটা জয়েন করো, ওখানে আমরা বলতেছি। আচ্ছা, তো তাহলে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম, ফারহান দেখো, আমি বলতেছিলাম ফার্স্টে এই যে ম্যাগনেটটা এই পজিশনে আছে, এই যে এখন যে পজিশনটা এই যে গোল করে ড্র করলাম, ম্যাগনেটটা যে জি এই ভাই। পজিশনে আছে, এই পজিশনে থাকতে সময় the magnetic field lines of this magnet is not going through the solenoid. তো তাহলে সলিনয়েডের ভিতর দিয়ে যদি ম্যাগনেটের ফ্লাক্স পাস না করে তো তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজের ভ্যালু কত? ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজের ভ্যালু হবে 0। 0। ঠিক আছে? বিকজ কোন ম্যাগনেটিক ফিল্ড লাইন কি করতেছে না, সলিনয়েডের ভিতর দিয়ে বা আমাদের কয়েল অফ পাস ওয়্যারের হচ্ছে ভিতর না। দিয়ে পাস করতেছে না। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তো তাহলে এই পজিশনে কোনো ভোল্টেজ ইনডিউস হইতেছে না, সো তাহলে এখানে আমাদের ফোর্সেরও কোনো কাহিনী নাই, বিকজ নো ভোল্টেজ ইজ বিং ইনডিউসড। সো তাহলে নরমালি ম্যাগনেট ফ্রিলি ফল করতেছে। যে সিচুয়েশন 2 এর মধ্যে ম্যাগনেটটাকে সিম্পলি উপর থেকে ছেড়ে দিলে সে কি করবে, নিজের গ্র্যাভিটির জন্য নিচে নামতে থাকবে না? সো তাহলে এখানের জন্য হোয়াট ইজ হ্যাপেনিং, সেম কেস, যে
ইফ নো ভোল্টেজ ইজ ইনডিউসড, সো তাহলে সে আপনি জাস্ট কি করবে, এরকম নিচে নামতে থাকবে। দেয়ার উইল বি নো ডাইনামো ইফেক্ট অর মোটর ইফেক্ট অর হোয়াট এভার দ্য কেস, কিছুই হবে না, বিকজ সে শুধু ফ্রিলি কি করবে, নিচের দিকে নামবে। কিন্তু প্রবলেমটা কি হয়, এই যে সে যখন নাকি এরকম একটা লোয়ার একটা পজিশনে আসলো, সে যখন নাকি আরেকটু নিচে নামলো, একটু আগের পজিশনে ফিল্ড লাইন গুলা অনেক দূরে দূরে ছিল, বা ফিল্ড লাইন গুলি সলিনয়েডের থেকে দূরে ছিল দেখে কি করতে পারে নাই, সলিনয়েডটা ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলাকে কাট করতে পারে নাই। কিন্তু এই যে ম্যাগনেটটা আরেকটু নিচে নামছে, হ্যাঁ, এই যে ম্যাগনেটটা আরেকটু নিচে নামলো, নিচে নামাতে কি হইতেছে, নিচে নামাতে এখন এই পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলা সলিনয়েডের ভিতর দিয়ে কিছু কিছু পাস করা শুরু করছে নাকি? জি ভাই। এই যে এখন সলিনয়েডের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করতেছে, সো হোয়াট উইল হ্যাপেন, ম্যাগনেটিক ফিল্ড লাইনকে যদি সলিনয়েড বা কোন একটা ওয়্যার কাট করে, তো তাহলে কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে না? জি ভাই। তো তাহলে এখন সলিনয়েডের ভিতরে কি হবে, একটা ভোল্টেজ ইনডিউস হবে। রায়হান বুঝতেছো কি বলতেছি? রায়হান কি জুমে নাই, মানে ফেসবুক থেকে দেখতেছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে যে কথাটা বললাম, যে ম্যাগনেটটা তার ইনিশিয়াল পজিশনে যখন ছিল তখন কোনো ভোল্টেজ ইনডিউস হয় নাই, সো তাহলে তখন আমাদের কি করা লাগে নাই, ডায়নামো ইফেক্ট নিয়ে বা ফোর্স কোন দিকে হবে ওইটা নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয় নাই। কিন্তু এই যে যখন নাকি ম্যাগনেটটা ডিউ টু ইটস গ্র্যাভিটি সে যখন নাকি একটু নিচে নামলো, নিচে নামাতে কি হইতেছে, এখন the magnetic field lines of the magnet is passing through or is going through the solenoid, এই যে সলিনয়েডের ভিতর দিয়ে যে ফিল্ড লাইন গুলি পাস করতেছে, সো হোয়াট উইল হ্যাপেন, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলাকে সলিনয়েডটা কাট করবে। তো তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলাকে যদি সলিনয়েডটা কাট করে, তো তখন যে একটা ভোল্টেজ ইনডিউস হবে, কার মধ্যে ভোল্টেজ ইনডিউস হবে, সলিনয়েডের মধ্যে ভোল্টেজ ইনডিউস হবে। ঠিক আছে, ভালো কথা, সলিনয়েডের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হইলো। এখন এই যে সলিনয়েডের ভিতরে ভোল্টেজটা ইনডিউস হইছে, এই ভোল্টেজটা তো একটা কারেন্ট ফ্লো করাইতে চাবে, তাই না? কারেন্ট একটা ফ্লো করাইতে চাবে। এখন এই কারেন্টের ফ্লোটা সে কোন দিকে করাবে, কারেন্টটা তো এখানের মধ্যে আমাদের দুইটা ডিরেকশনে হইতে পারে, ইদার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অর ক্লকওয়াইজ ডিরেকশনে। ভোল্টেজটা ইনডিউস যে হইছে, এখন সে কারেন্টটাকে ফ্লো করাইতে পারে ইদার ইন দা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অর ইন দা ক্লকওয়াইজ ডিরেকশন। কোন ডিরেকশন এটা আমাদেরকে বের করা একটা প্রসিডিওর আমরা এখন শিখবো, যেটা হলো আমাদের লেনজেস ল দিয়ে বের করা যায়। ব্যাপারটা কি হয়, ব্যাপারটা খেয়াল করো, এরকম তুমি দেখো তোমার কাছে আমি জাস্ট সিম্পলি এখন একটা কি দিলাম, মনে করো এই নিচের এই ইনফরমেশনটা আমি এখন মাস্ক আউট করে দিলাম, আর নিচের এই ইনফরমেশনটা মনে করো নাই, এই নিচের এই ইনফরমেশনটা, সরি, এই নিচের এই ইনফরমেশনটা মনে করো দেওয়া নাই, ঠিক আছে? নিচের এই ইনফরমেশনটা তোমার কাছে নাই, তুমি জানো না যে আসলে কাইনেটিক এনার্জির কি হয়। তুমি এখানের মধ্যে ব্যাপারটা এমন চিন্তা করতেছো, উপরে একটা জিপি আমি দিছিলাম তাকে, যে একটা ম্যাগনেটকে একটা সার্টেন হাইটে নিয়ে গেছে, মানে কি দা ম্যাগনেট হ্যাজ সাম জিপি, কম হোক বেশি হোক জিপি একটা আছে। এন্ড আমাদের নরমাল লজিক বলে যত কোন একটা কিছু নিচে নামবে তত কি হবে, তার মধ্যে জিপি থেকে কেইতে কনভার্ট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। ম্যাক্সিমাম কেসে আমরা এগুলাই পড়ে আসছি, এন্ড এটাই হওয়ার কথা, এইটাই হয়। এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, ম্যাগনেটটা যখন নাকি নিচে নামতেছে কি হইতেছে, ম্যাগনেটটা যখন নাকি নিচে নামতেছে, ম্যাগনেটিক ফিল্ড লাইনস আর গোয়িং থ্রু দা সলিনয়েড, এন্ড ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো যখন নাকি সলিনয়েডের কাছে কাট হয়ে যাচ্ছে বা ওভারল্যাপ করতেছে, তখন কি হবে, সলিনয়েডের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হইলো। এখন এই ভোল্টেজটা কোন দিকে ইনডিউস হইলো আমরা জানি না, ঠিক আছে, জানি না, ভালো কথা, আমাদের এটা এখন জানার মতো ওয়ে নাই। আমরা ধরে নিলাম ভোল্টেজ ইনডিউস হয়েছে, এন্ড ভোল্টেজটার জন্য কি হবে, এই ভোল্টেজ ইন্ডাকশনের জন্য দেয়ার উইল বি ফ্লো অফ কারেন্ট, ঠিক আছে? ভোল্টেজ ইনডিউস যেটা হয়েছে ওটার জন্য আমাদের কারেন্ট ফ্লো করবে। কথা কি আটকা আটকা আসতেছে? না ভাই।
কথা তো আটকে আসার কথা না, স্পিড এখন পর্যন্ত মোর অর লেস স্টেবল আছে। আচ্ছা, সো তাহলে যেই কথাটা বলতেছিলাম দেখো, যে যত নাকি কি হবে, যত নাকি এই ম্যাগনেটটা নিচের দিকে নামবে তত ভোল্টেজ ইন্ডাকশনের জন্য দেয়ার উইল বি ফ্লো অফ কারেন্ট। ওকে, তত ভোল্টেজ ইন্ডাকশনের জন্য দেয়ার উইল বি ফ্লো অফ কারেন্ট থ্রু দা সলিনয়েড। আচ্ছা ভালো কথা, তো তাহলে সলিনয়েডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। এখন এখন তোমার যে ব্যাপারটা মাথায় আনতে হবে, এই জিনিসটা ফারহান তুমি বলো। ওকে, আমার জুমে আর কি একজন যদি ওরকম রিপ্লাই দিতে থাকো আর একজন ওরকম কন্টিনিউয়াস কথা বলো, তো তাহলে ওর থ্রুতে বাকি সবাইকে এক্সপ্লেনেশনটা দেওয়া যাবে, ঠিক আছে? তো তাহলে ফারহান একটু যে কোশ্চেনগুলো করতেছে এগুলোর অ্যানসার দেওয়ার ট্রাই করো। যেটা বললাম, উপর থেকে ম্যাগনেটটা নিচে নামতেছে, এন্ড ডিউ টু দিস মুভমেন্ট অফ দ্য ম্যাগনেট কি হবে, ম্যাগনেটটা যে নিচে নামতেছে দ্যাটস ওয়াই একটা ভোল্টেজ ইনডিউস হবে, এন্ড এই ভোল্টেজের জন্য একটা কারেন্ট ফ্লো করবে। ভালো কথা। এখন তোমার মাথায় যে জিনিসটা আসবে, কারেন্ট ফ্লো করলো, ওকে ভেরি গুড, তুমি কারেন্টের ডিরেকশন নিয়ে এখন মাথায় ঘামায়ও না, জাস্ট জানো যে সিন্স ভোল্টেজ ইনডিউস হইছে এন্ড এটা একটা কমপ্লিট সার্কিট, তো তাহলে দেয়ার উইল বি ফ্লো অফ কারেন্ট, তো কারেন্ট ফ্লো করতেছে। এখন হঠাৎ করে তোমার মাথায় একটা আইডিয়া আসলো, আচ্ছা আমরা না এটা পড়ছিলাম একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড থাকে, আর ম্যাগনেটের তো ম্যাগনেটিক ফিল্ড থাকেই, তো তাহলে এই দুইটা ফিল্ডের ওভারল্যাপিং এর জন্য আমাদের মোটর ইফেক্টের ফোর্স আসে নাকি, বলো ফারহান? তো তাহলে মোটর ইফেক্টের ফোর্সের কথা এখন তোমার মাথায় আসলো। তো তাহলে তুমি এখন চিন্তা করতেছো, এই যে আমি ভোল্টেজটা ইনডিউস করলাম, এই ভোল্টেজটা ইনডিউস করে তো আরো নতুন একটা কাহিনী আমি ডেভেলপ করলাম। কি কাহিনী? এতক্ষণ তো কোনো ভোল্টেজ ইনডিউস হয় না, কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না, যে সিচুয়েশন 2 এর মতো ভোল্টেজ ইনডিউস হয় না, কিছু হয় না, ম্যাগনেটটা উপর থেকে নিচে নামবে, সিম্পল, জিপি থেকে কেই। কিন্তু এখন আমার যে ব্যাপারটা চিন্তা করতে হইতেছে, ম্যাগনেটটা উপর থেকে যত নিচে নামবে তত ভোল্টেজ ইনডিউস হইতেছে, এন্ড যত ভোল্টেজ ইনডিউস হবে তত কারেন্ট ফ্লো করবে। বাট ব্যাপারটা তো এতটুকুতেই আটকায় যায় না, সলিনয়েডের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে তখন সলিনয়েডের চারপাশেও তো একটা ফিল্ড লাইন ক্রিয়েট হবে। ম্যাগনেটটার ফিল্ড লাইন তো আছেই, সলিনয়েডেরও এখন কি আছে, ফিল্ড লাইন আছে। এখন সলিনয়েডের ফিল্ড লাইন আর ম্যাগনেটের ফিল্ড লাইন গুলা কি করবে, ওভারল্যাপ করবে না বলো? জি ম্যাম। তো তাহলে সলিনয়েডের ফিল্ড লাইন আর ম্যাগনেটের ফিল্ড লাইন ওভারল্যাপ করলে তো তাহলে এখন ম্যাগনেটের উপর কি আসবে, একটা ফোর্স আসবে না? জি ম্যাম। তো তাহলে ওয়্যারের উপরও তো একটা ফোর্স আসবে না? হ্যাঁ, ওয়্যারের উপরে আসবে, ওইটারই রিঅ্যাকশন ফোর্স হিসেবে ম্যাগনেটের উপরও আসে, ঠিক আছে? এখানের মধ্যে বেসিক্যালি আমরা যেই অবজেক্টটা মুভ করতেছে তার উপরে ফোর্সটা নিয়ে চিন্তা করি, বা যেই অবজেক্টটা কি করা নাই, যে অবজেক্টটা আটকানো নাই, যে এখানে আমরা ওয়্যারটাকে ফিক্সড অবস্থায় রাখছি, ম্যাগনেটটাকে মুভ করতে দিতেছি, সো তাহলে ম্যাগনেটের উপর কি ফোর্স আসতেছে ওইটা নিয়ে আমরা এখন চিন্তা করব। ওকে, জি ম্যাম। আচ্ছা, সো তাহলে যেই কথাটা বলতেছিলাম, যে এতক্ষণ সিম্পল একটা ব্যাপার ছিল যে উপর থেকে নিচে নামবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট হবে, সো তাহলে ভোল্টেজ ইনডিউস হবে, এন্ড সিন্স এটা কমপ্লিট সার্কিট কারেন্ট ফ্লো করবে, ব্যাস। কিন্তু যেই সিচুয়েশনটা তোমার মাথায় এখন আমি একটা ধরায় দিলাম, এই যে সলিনয়েডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, সো তাহলে এই সলিনয়েডের কারেন্ট ফ্লো এর জন্য কি হবে, সলিনয়েডের চারপাশে ফিল্ড লাইন ক্রিয়েট হবে। ম্যাগনেটের তো ফিল্ড লাইন আগে থেকে ছিলই, সো তাহলে এই দুইটা ফিল্ডের ওভারল্যাপিং এর জন্য এখন একটা ফোর্স আসবে, যে ফোর্সটা হলো মোটর ইফেক্টের ফোর্স। এখন এই ফোর্সটা কোন দিকে হবে, তাই না? এই ফোর্সটা কোন দিকে হবে এইটা তোমার এখন মাথায় একটা টেনশন, এইটা তো আমার ফোর্সটা তো এক্সার্ট হবে, এখন এই ফোর্সটা কোন দিকে এক্সার্ট হবে, উপরে নাকি নিচে, এটা তুমি জানো না। তুমি সাপোজ ধরলা যে এখন তো মোটর এফেক্ট হচ্ছে, তাহলে আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে ফাইন্ড করতে পারবো না? হ্যাঁ, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে ফাইন্ড করতে পারবা, কিন্তু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের জন্য কি দরকার বলো? একটা হলো ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, আর একটা কি, ডিরেকশন অফ কারেন্ট। কিন্তু কারেন্টটা কোন দিকে ইনডিউস হইতেছে তুমি কি এখানের মধ্যে ফার্স্টে বের করছো? আমি বললাম না যে কারেন্টটা ক্লকওয়াইজও হইতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও হইতে পারে, কিন্তু তুমি এখনো জানো না। ওকে, তো তাহলে কারেন্টটা ক্লকওয়াইজ ইনডিউস হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ইনডিউস হবে, ইউ স্টিল ডোন্ট নো, ইউ জাস্ট নো দ্যাট ফোর্স এক্সার্ট হবে, এন্ড ফোর্সের ডিরেকশনটা বের করার জন্য কারেন্ট লাগবে। কিন্তু কারেন্টের ডিরেকশন বের করার মতো এখন আমার কাছে স্টিল কোনো টুল নাই, বা আমি এখন ওই জিনিসটাকে অ্যাভয়েড করে যাইতেছি। এখন এখানের মধ্যে তোমাদেরকে ফার্স্টে আমি এনার্জি নিয়ে যে এক্সপ্লেনেশনটা দিব, এই এক্সপ্লেনেশনটা খেয়াল করো।
তুমি ধরলা যে ফোর্সটা কি হবে, ফোর্সটা ইদার হবে নিচে অর হবে উপরে, তাই তো? উপরে। ম্যাগনেটের উপরে ফোর্সটা ইদার কি করবে, নিচের দিকে ফোর্স এক্সার্ট করবে আর উপরের দিকে ফোর্স এক্সার্ট করবে। ইফ, হ্যাঁ, তোমার যদি মাথায় এরকম একটা চিন্তা আসে, কেমন চিন্তা, যে এইখানে ম্যাগনেটটার জার্নি শুরু, এখানে তার একটা জিপি আছে, এই জিপি ইউজ করে সে নিচে নামতেছে, এই জিপি ইউজ করে সে নিচে নামলো, এই যে সে এখন কি করতেছে, the magnet is interacting, or the magnetic field lines of this magnet is interacting with the solenoid, and this interaction is creating a force, or this interaction is inducing a voltage. So first আমরা ভোল্টেজের কথাটা যদি বলি, যে কোনটা মোটর ইফেক্টর আর কোনটা ডায়নামো, এটা কিভাবে বুঝবা? দেখো রায়হান, ফার্স্টে নিচে নামলো, ফার্স্টে নিচে নামার জন্য এখানে কি হইতেছে, নিচে নামার জন্য ফার্স্টে তো আমাদের কোনো কারেন্ট নাই, তো কোনো কারেন্ট না থাকলে মোটর ইফেক্টর কোনো ফোর্সও নাই। মোটর ইফেক্টর ফোর্সটা কার জন্য হয় রায়হান? এর জন্যই তো আমরা মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল আর জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল ডিটেইল ওয়েতে বলে আসলাম আগে, যে আমরা মোটর ইফেক্টের সময় কি করি, কারেন্ট আমরা দেই এন্ড কারেন্টের জন্য ফোর্স আসে। ওকে, আমরা কারেন্ট দিতেছি এন্ড কারেন্টের জন্য যে ফোর্স হবে দ্যাট উইল বি মোটর ইফেক্ট, আর আমরা মুভ করাইতেছি এন্ড মুভমেন্টের জন্য যে কারেন্টটা আসবে দ্যাট ইজ ডায়নামো ইফেক্ট। বুঝতে পারলা কি বললাম? আমরা কারেন্ট অ্যাপ্লাই করলাম আর আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিলাম, এন্ড এই ইলেকট্রিক্যাল এনার্জিটা যেই কি করবে, ইলেকট্রিক্যাল এনার্জিটা যে ফোর্সটা এক্সার্ট করাবে দ্যাট উইল বি মোটর ইফেক্ট। ওকে, আমরা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মুভমেন্ট এনার্জিতে কনভার্ট করলাম। আর ডায়নামো ইফেক্টের কাজটা কি, আমরা মুভমেন্ট করাবো এন্ড মুভমেন্টের জন্য যেই কি হবে, ইলেকট্রিসিটিটা প্রডিউস হবে, সো ওখানে যে আমাদের কি আসবে, ডায়নামো ইফেক্ট আসবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কি বললাম রায়হান? ভাইয়া একটু আবার বলবা, মানে বুঝিনি আমি। এখানের মধ্যে তোমার সিম্পল জিনিসটা কি, মোটর ইফেক্টের কি জিনিস, মোটর ইফেক্ট কি পড়ছো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে যে পড়ছো, মোটর ইফেক্ট কি ছিল বলো? মোটর ইফেক্টটা হইতেছে আমি কারেন্ট দিলে এটা ফোর্স প্রডিউস করবে, হ্যাঁ, ফোর্স তো বা তাহলে মুভমেন্ট এখানের প্রডিউস মধ্যে করবে। আমরা কি করলাম, তো তাহলে মোটর ইফেক্টের ফোর্সটা কোন সময়, ডিউ টু ফ্লো অফ কারেন্ট, যখন একটা ফোর্স আসবে দ্যাট উইল বি ডিউ টু মোটর ইফেক্ট, তাই না? জি স্যার, হ্যাঁ। তো তাহলে ফ্লো অফ কারেন্টের জন্য যেই ফোর্সটা আসতেছে দ্যাট ইজ মোটর ইফেক্ট। আর ডায়নামো ইফেক্টটা কি হবে, উল্টা জিনিসটা, যে ডিউ টু মুভমেন্ট অর ডিউ টু ফোর্স, যে আমরা ফোর্স করে কোন একটা অবজেক্টকে মুভ করাইতেছি, ওইটার জন্য যেই ভোল্টেজটা ইনডিউস হবে বা ওইটার জন্য যে কারেন্টটা ফ্লো করবে দ্যাট উইল বি ডিউ টু ডায়নামো ইফেক্ট, তাই না? জি স্যার। তো তাহলে এখানের জন্য ব্যাপারটা কি বলতেছিলাম, এখানের মধ্যে ব্যাপারটা দেখো, এই যে ম্যাগনেটটা তোমার উপরে ছিল, উপর থেকে সে এখন নিচে নামতেছে, ম্যাগনেটটা এই উপর থেকে নিচে নামতেছে, হোয়াট উইল হ্যাপেন, ম্যাগনেটের ফিল্ড লাইন গুলাকে এখন সলিনয়েডটাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে, তাই না? ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো এখন সলিনয়েডের ভিতর দিয়ে পাস করতেছে, সো দেয়ার ইজ আ সার্টেন ফ্লাক্স বিং লিংকড উইথ দা সলিনয়েড। তো তাহলে এখন সলিনয়েডের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হবে। এই যে এখন সলিনয়েডের মধ্যে ভোল্টেজ ইনডিউস হইলো, এর জন্য কি হবে, সলিনয়েড যদি একটা কমপ্লিট সার্কিটের সাথে কানেক্টেড থাকে তো তাহলে দেয়ার উইল বি ফ্লো অফ কারেন্ট ইন দা সলিনয়েড। এতটুকু পর্যন্ত বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তো তাহলে এই যে এখন সলিনয়েডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলো, তো তাহলে সলিনয়েডের চারপাশে এখন কি হবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না বলো তো? হ্যাঁ, হবে, হ্যাঁ। আচ্ছা, তো এই যে এখন সলিনয়েডের চারপাশে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে, এখন এই সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে, এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করবে না বা ওভারল্যাপ করবে না? জি স্যার, হ্যাঁ। আচ্ছা, তো এই যে ওভারল্যাপিংটা হইলো, এন্ড এই ওভারল্যাপিংটা আর এই যে আমাদের
ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দুইটা ইন্টারঅ্যাকশন গুলো হইতেছে, এটা কেন হইলো? ডিউ টু ফ্লো অফ কারেন্ট, নাকি? জি স্যার। তো তাহলে এই কারেন্টের ফ্লো এর জন্য যে ফোর্সটা আসবে, এই ফোর্সটা কিসের জন্য হবে? মোটর মোটর ইফেক্টের ইফেক্ট, জন্য। তাই না? তো তাহলে এই জিনিসটা, এন্ড ডায়নামো ইফেক্টের সময় আমাদের অ্যাকচুয়ালি ফোর্সের ডিরেকশনটা নিয়ে আমরা যেটা বলি, যে ডায়নামো ইফেক্টের সময় আমরা ফোর্সের ডিরেকশনটা এরকম বলি যে কারেন্টের ডিরেকশনটা আমরা ফাইনালি বের করি, যে ডায়নামো ইফেক্টের জন্য মেইন আমাদের ইন্টেনশনটা থাকে উই ফাইন্ড দ্য ডিরেকশন ইন হুইচ দ্য কারেন্ট উইল ফ্লো, যে লেনজেস লটা ইউজ করে ওটা আমরা বলবো। তো এখন এখানের জন্য তোমাদেরকে যেটা বলতেছিলাম যে সিকোয়েন্স বাই সিকোয়েন্স আমি যেটা বলে যাইতেছি এই জিনিসটা ফার্স্টে ফলো করো, লাস্টে যায় সবগুলো এক্সপ্লেনেশন লাইন আপ হয়ে যাবে, তখন ওখানে বুঝতে কোনো সমস্যা হবে না। ওকে, তো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো, তুমি জানো যে ম্যাগনেটটা যত নিচে নামবে তত ম্যাগনেটের মধ্যে কি বলে, তত সলিনয়েডের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি ইনডিউস হচ্ছে। ভালো কথা, ইলেকট্রিক্যাল এনার্জি ইনডিউস হচ্ছে। এন্ড তুমি আরেকটা ব্যাপারও মাত্র চিন্তা করে বের করলা যে ডিউ টু দা ফ্লো অফ কারেন্ট ইন দা সলিনয়েড ম্যাগনেটের উপর একটা ফোর্স আসবে, উপরে হোক নিচে হোক আমরা এখনো জানি না। কেন জানি না? বিকজ মোটর ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য বা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বলো বা রাইট হ্যান্ড রুল বলো, অ্যাপ্লাই করার জন্য আমাদের এখানে ভেরিয়েবল কয়টা? তিনটা না ভেরিয়েবল বলো তো? একটা হলো ফোর্স, একটা হলো ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, এন্ড আরেকটা হলো ডিরেকশন অফ কারেন্ট। তো তাহলে তুমি শুধু এখানের মধ্যে একটা জিনিসই জানো, কোন জিনিসটা জানো? ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তুমি ডিরেকশন অফ কারেন্ট ইনডিউস, যে কোন দিকে কারেন্টটা ইনডিউস হইছে এইটাও তুমি জানো না, কোন দিকে তোমার কারেন্টটা ফ্লো করতেছে এটাও জানতেছো না। এন্ড আরেকটা কি, তুমি যদি ফোর্সের ডিরেকশন না জানো তো তাহলে কারেন্টের ডিরেকশনটাও তুমি বের করতে পারবা না। তো তাহলে তারা অ্যাকচুয়ালি কিভাবে কনক্লুশনটার মধ্যে আসতেছে ওই জিনিসটা আমি বলতেছি। তো তাহলে তুমি জাস্ট সিম্পলি কি জানো রায়হান? তুমি জাস্ট জানো যে ম্যাগনেটটা যত নিচে নামবে ম্যাগনেটের ফিল্ড লাইন গুলাকে সলিনয়েডটা কাট করবে, সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলে পরে তার মধ্যে ভোল্টেজ ইনডিউস হবে, এই ভোল্টেজ ইন্ডাকশনের জন্য একটা কারেন্ট ফ্লো করবে, এন্ড এই কারেন্টের জন্য একটা ফোর্স আসবে। ফোর্সটা কোন দিকে হবে ইউ ডোন্ট নো, বিকজ তুমি কারেন্টের ডিরেকশনও জানো না, ফোর্সের ডিরেকশনও জানো না। তো তাহলে একটা ছাড়া আরেকটাকে বের করা যাবে না। তো তাহলে বের করার জন্য আমাদের অন্য কোন একটা আইডিয়ার হেল্প নেওয়া লাগবে, যেটা আমরা দেখব। তো তাহলে ইউ ডোন্ট নো দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, the force can be upward or downward whichever the case. এখন ম্যাগনেটটা যত নিচে নামতেছে তত কি হইতেছে? জিপি থেকে কেই তে কনভার্ট হইতেছে এনার্জি। তো তাহলে তোমার নরমালি এই ব্যাপারটা মাথায় আছে যে কি জিপি থেকে কেই তে কনভার্ট হবে। তো তাহলে জিপি থেকে কেই তে কনভার্ট হচ্ছে এনার্জি, ভালো কথা। এন্ড তুমি জানো না তোমার ফোর্সের ডিরেকশনটা কি উপরে নাকি নিচে, বিকজ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স ইজ ডিপেন্ডেন্ট ইন দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো অফ কারেন্ট, যে কারেন্ট কোন দিকে ফ্লো করবে ওইটার উপর ডিপেন্ড করে আমাদের ফোর্সটা আসবে, যে উপরে এক্সার্ট হবে নাকি নিচে এক্সার্ট হবে। তো এখন তোমার কাছে দুইটা অপশন আছে যে ফোর্সটা কোন কোন দিকে অ্যাপ্লাই হতে পারে, ইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড। আচ্ছা ভালো কথা, ফোর্সটা উপরে হইতে পারে বা নিচে হইতে পারে। এখন আমরা লজিক্যাল দুইটা পাথওয়ে দেখব। ফার্স্টে আমরা ধরি ফোর্সটা ধরলাম নিচে। এখন ফোর্সটা যদি নিচে ধরো, ব্যাপারটা খেয়াল করো, একে তো ম্যাগনেটটা তার ওয়েটের জন্য, ম্যাগনেটের উপর শুধু একটা ফোর্সই ছিল শুরুতে, একটা ফোর্সই ছিল, দ্যাট ইজ ওয়েট। দ্য ফোর্স অফ ওয়েট অন দ্য ম্যাগনেট এটা অলওয়েজ আছে। তো তাহলে ম্যাগনেটটা তার ওয়েটের জন্য, দ্যাট ইজ অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটিতে সে নিচের দিকে নামবে। তো অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটিতে সে নিচের দিকে নামতেছে। প্লাস তুমি যদি এখন চিন্তা করো যে ম্যাগনেটটা যখন নাকি নিচে নামলো অর সলিনয়েডের ভিতরে এন্টার করলো, যে এই পজিশনের জন্য, যে এই পজিশনের জন্য ফোর্সটা কি উপরে নাকি নিচে তুমি এখনো জানো না। আর এই পজিশনের জন্য আবার ফোর্সটা কি উপরে নাকি নিচে তুমি এটা জানো না। এই দুইটা সিচুয়েশনে আমরা আলাদা আলাদা করে ফোর্সটা লজিক্যালি বের করব, যে অ্যাকচুয়ালি আমাদের লজিক্যালি ফোর্সটা কোন দিকে হওয়া উচিত। ওকে, যে আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি দিয়ে এটাকে এখন প্রুফ করব। তো তাহলে যেই কথাটা বলতেছিলাম ওই ভিডিওর মধ্যে এই কথা অলরেডি এক্সপ্লেন করছে, কিন্তু তারা অনেক শর্ট ফর্মে এই জিনিসটা কভার করে চলে গেছে, বুঝছো?
সো তাহলে এই জিনিসটা এখন আমরা ডিটেইল ওয়েতে দেখে নিব সো দ্যাট ইট মেক্স সেন্স। তো এখন যেই কথাটা বলতেছিলাম যে এই পার্টে আমাদের ফোর্সটা ইদার আপওয়ার্ড হবে আর ডাউনওয়ার্ড হবে, এই পার্টে ফোর্সটা ইদার আপওয়ার্ড হবে বা ডাউনওয়ার্ড হবে। কোনটা কখন কি হইতেছে ওইটা আমরা জানি না, আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি। ধরে নিলা তুমি এই পজিশনের জন্য, যে উপরের পজিশনের জন্য ফোর্স হলো নিচে, তো অলরেডি ম্যাগনেটের ওয়েট তো আছেই, তুমি আরো ধরলা যে মোটর ইফেক্টের জন্য যে এই ফোর্সটা কিসের জন্য আসছে, মোটর ইফেক্টের জন্য না, তো তাহলে তুমি ধরে নিলা যে ফোর্সটা হলো নিচের দিকে। তো একে আছে ওয়েট নিচে, এর উপরে তুমি আবার ফোর্সটাও ধরতেছো নিচের দিকে, তো তাহলে সে কি করবে, আরো বেশি অ্যাসেলারেট করবে না? একে তো জি এর জন্য, যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য সে অ্যাসেলারেট করতেছিল নিচে, এখন তুমি ধরতেছো যে মোটর ইফেক্টের জন্য ফোর্সটা হলো ডাউনওয়ার্ড ডিরেকশনে, সো তাহলে ইউ উইল বি ইমপ্লাইং দ্যাট সে কি করতেছে, সে নিচের দিকে অ্যাসেলারেট করতেছে। তো তাহলে তোমার ফাইনালি তুমি যে জিনিসটা পাবা, যে নিচে যখন নাকি সে গ্রাউন্ডটা রিচ করবে, হ্যাঁ, when the magnet will reach the ground, what will happen? When the magnet will reach the ground, you will end up with, you will end up with kinetic energy greater than the GP, because GP তো পুরাটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, যে তোমার লজিক ওয়াইজ তুমি বলতেছো যে জিপি তো পুরাটা কেইতে কনভার্ট হচ্ছেই, আরো এক্সট্রা কাইনেটিক এনার্জি সে কোন জায়গা থেকে পাইছে, এই যে ডাউনওয়ার্ড ফোর্সটা আসতেছে, এই ডাউনওয়ার্ড ফোর্সের জন্য সে কি হবে, আরো ভেলোসিটি গেইন করবে না? তো তাহলে নরমালি জিপির জন্য যতটুকু কাইনেটিক এনার্জি গেইন করার কথা বা যতটুকু ভেলোসিটি গেইন করার কথা ওইটা তো করতেছেই, প্লাস তুমি আরো বলতেছো কি যে এক্সট্রা এই ডাউনওয়ার্ড ফোর্সের জন্য কি হইতেছে, অ্যাসেলারেশন হচ্ছে। তো তাহলে ইউ উইল বি ইমপ্লাইং দ্যাট কাইনেটিক এনার্জি, যে ফাইনাল এনার্জি ইজ গ্রেটার দ্যান দ্য ইনিশিয়াল এনার্জি। কিন্তু এইটা কি আমাদের ফিজিক্সের ল ওয়াইজ পসিবল বলো তো রায়হান? যে তুমি ইনিশিয়ালি যত এনার্জি থেকে শুরু করছো তোমার জার্নি, তোমার ফাইনালি কি এনার্জি এর থেকে বেশি হওয়া লজিক্যাল নাকি না? পসিবল না, এনার্জি এটা তো গেইন পসিবল না, ঠিক আছে? তো বললা এনার্জি ফারহান গেইন বুঝি করলে নাই। সেখানে পসিবল, এনার্জি গেইন করতে হবে, তো গেইন করলে সেখানে এনার্জি পসিবল গেইন না, করতে হবে, কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি এনার্জি গেইন হচ্ছে না, এখানে তো উল্টা আমাদের এনার্জিটা সে লুজ কি হচ্ছে, করতেছে, লুজ করবে, বিকজ আমরা এখানের মধ্যে ইলেকট্রিক্যাল এটা এনার্জিতে তো তাইলে কনভার্ট পরে হয়ে আমাদের যাচ্ছে। একটা পারপিচুয়াল একটা মেশিন হয়ে যাইতো, যে আমরা জাস্ট উপর থেকে একটা ম্যাগনেট নিচে ফেলবো, সে ইলেকট্রিসিটিও প্রডিউস করবে, যা এনার্জি দিছিলাম এর থেকে বেশি এনার্জি আমরা ফেরতও পাবো। তো তাহলে তো মজাই মজা, যে আমরা উপর থেকে একটা ম্যাগনেট ফেললাম, যা এনার্জি দিছি তার থেকে সে বেশি এনার্জি আমাদেরকে বারবার ব্যাক দিতেছে, সো উই উইল বি প্রডিউসিং এনার্জি। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি না, উল্টা তো আমাদের কি হইতেছে, এইখানে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হচ্ছে, প্লাস এখানে আবার কাইনেটিক এনার্জি জিপি এর থেকে বেশি হয়ে যাইতেছে। সো তাহলে এই জিনিসটা তো অ্যাকচুয়ালি আমাদের ল ওয়াইজ, এনার্জির কনজারভেশন ওয়াইজ এটা পসিবল না, এন্ড ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম হয়ও না, ঠিক আছে? ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়, ব্যাপারটা হয় যে আমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখছি, যে উপর থেকে ম্যাগনেটটাকে ফেলে আমরা দেখছি যে যতটুকু তার জিপি অ্যাকচুয়ালি হওয়ার কথা, তার জিপিটা এর থেকে কি বলে, তার কাইনেটিক এনার্জিটা এর থেকে কি আসে, কম আসে। তো তাহলে এই যে কাইনেটিক এনার্জিটা আমাদের ইনিশিয়াল গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি থেকে কম আসলো, তো তাহলে এই জিনিসটা আমরা কিভাবে লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারি? এইটা তো আমরা লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারলাম না, বিকজ এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড আউট অফ নোওয়্যার। ওকে, যে এনার্জি তো আমাদের আকাশ থেকে এরকম প্রডিউস করা যাবে না। তো তাহলে ফার্স্ট যে জিনিসটা, কাইনেটিক এনার্জি এট দ্য বটম ইজ গ্রেটার দেন দ্য জিপি এট দ্য টপ, এই জিনিসটা আমাদের ফিজিক্সের ল ওয়াইজ, যে ল অফ কনজারভেশন অফ এনার্জি ওয়াইজ, এটা কি হবে না, পসিবল হবে না। তো তাহলে এই জিনিসটা কেন পসিবল হবে? তোমার তো এটাও মাথায় আসতে পারে যে এনার্জি তো কনজার্ভ থাকতে হবে নাকি, এনার্জি মাস্ট বি কনজার্ভ। তো তাহলে উপরের জিপি বেশি, নিচে কাইনেটিক এনার্জি কম, তো তাহলে আমার বাকি কাইনেটিক এনার্জি যে আমি পাইলাম না, এই বাকি কাইনেটিক এনার্জি আমার কোথায় গেল, এটা তোমার মাথায় আসতে পারে। সো দ্য অ্যান্সার ইজ দ্য kinetic energy that could not have
বিন গেইনড বাই দ্য ম্যাগনেট, যে ম্যাগনেটটা যে জিপিটা পুরোপুরি কে তে কনভার্ট করতে পারে নাই, অ্যাকচুয়ালি এটা কোন ফর্মে কনভার্ট হয়েছে? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়েছে। যে সে সলিনয়েডের ভিতর দিয়ে মুভ করতে সময় কি হয়েছে, তার মধ্যে একটা ইলেকট্রিক্যাল এনার্জি ইনডিউস করলো না, ভোল্টেজ ইনডিউস করছে যে। সো তাহলে এটার জন্য কি হবে? the kinetic energy at the bottom, sorry, kinetic energy at the bottom plus the electrical energy in the solenoid is equal to the total GP at the top. এখন যে আমাদের লজিক্যাল একটা এক্সপ্লেনেশন হইলো, কি লজিক্যাল এক্সপ্লেনেশন? যে the kinetic energy at the bottom is less than GP, সো তাহলে আমাদের রেস্ট অফ দ্য এনার্জি কোন ফর্মে গেছে? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হইছে। তো তাহলে in order for this to happen, entering the ম্যাগনেটের সময় কি বলে, entering the solenoid এর সময় the force cannot be downward. তো entering the ম্যাগনেটের সময় আমাদের ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হইতে হবে? the force is upward. তো তাহলে ম্যাগনেটটা নামতেছে নিচে, যে ভেলোসিটি হলো নিচের দিকে কিন্তু ফোর্স হলো উপরের দিকে। সো তাহলে what will happen? ম্যাগনেটটা অ্যাসেলারেট করবে না? তাহলে সলিনয়েডের উপরের দিকে নর্থ হওয়ার কথা না? হ্যাঁ, ওইটাই হবে, ওইটাই তারা ভিডিওতে বলতেছিল, ওইটাই আমরা দেখাবো। ওকে, তো তাহলে এখানের মধ্যে আমরা এখন লেন্জেস ল এর টপিকটার মধ্যে চলে আসছি, যেটা রায়হান কোশ্চেন করতেছিল যে আমাদের ফোর্স গুলা ডিফারেন্ট ডিরেকশনে কেন। ওকে, দুইটা আলাদা ডিরেকশনে কেন কাজ করতেছিল, ওগুলার কথায় এখন আমরা চলে আসতে পারবো। ব্যাপারটা খেয়াল করো এখন রায়হান, তুমি ফার্স্টে জিনিসটা দেখো, why was the voltage being induced in the first place? ভোল্টেজটা যে ইনডিউস হইতেছিল সলিনয়েডের মধ্যে, এটা তো আমরা বলছি, কিন্তু কেন হইতেছিল বলো তো? হোয়াট ওয়াজ দ্য মেইন কজ? কারণ এখানে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ, এই কারণে। হ্যাঁ, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ, দ্যাটস ভেরি গুড। এটা হলো আমাদের মেইনলি যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য এই অ্যানসারটা। কিন্তু এই সিচুয়েশনটা নিয়ে বলছি আমি, যে ম্যাগনেটটা উপরে ছিল তখন যায় কোনো ভোল্টেজ ইনডিউস হয় নাই, কিন্তু যত নিচে নামতেছে তত ভোল্টেজ ইনডিউস হইতেছে। সো ম্যাগনেটটার অ্যাকচুয়ালি মেইন মুভমেন্টের জন্য আমাদের কি হয়েছে? ভোল্টেজ ইনডিউস হয়েছে। কি মুভমেন্ট? ম্যাগনেটটা নিচে নামাতে, আর ম্যাগনেটটা কয়েলের ভিতরে এন্টার করতে নিতেছে, এর জন্য যায় ভোল্টেজটা ইনডিউস হয়েছে নাকি? জি স্যার। তো তাহলে the main reason for voltage being induced in the solenoid is magnet trying to go downwards. Okay, so তাহলে the main reason, এই জিনিসটা লিখে রাখি তো তাহলে পরে মনে থাকবে, the main reason for EMF being induced in the first place is the magnet moving down into the solenoid or coil, যেটাই বলো। তো তাহলে the main reason for voltage being induced is ম্যাগনেটটা নিচে নামতেছে, এর জন্য ভোল্টেজ ইনডিউস হইতেছে। এখন যেটা আমরা লেন্জেস ল তারা যে ডেফিনেশনটা দিয়েছেন, যেটা অ্যাকচুয়াল ডেফিনেশন কি, লেন্জেস ল ওয়াইজ বা আমাদের এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে হয়, এটা কি করে? the induced voltage or the induced current opposes the main cause of the induction. যে ইন্ডাকশনের মেইন কজটা কি এই সিচুয়েশনের জন্য রায়হান? ম্যাগনেটটা নিচে নামতেছে, দ্যাট ইজ দ্য মেইন কজ অফ ইন্ডাকশন, তাই না? জি স্যার। তো তাহলে ম্যাগনেটটা নিচে নামতেছে, দ্যাট ইজ দ্য মেইন কজ অফ ইন্ডাকশন। তো তাহলে কজ অফ ইন্ডাকশনটাকে সে যদি অপোজ করে, তো তাহলে কজ অফ ইন্ডাকশনটা হলো ম্যাগনেট মুভিং ডাউন। তো তাহলে ম্যাগনেটটাকে সে নিচে মুভ করতে দিতে চাবে না। তো তাহলে ম্যাগনেটটাকে নিচে মুভ করতে দিতে না চাইলে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, নিচে নাকি উপরে? উপরের দিকে। তো তাহলে উপরের দিকে।
তো তাহলে আমরা দুইটা ওয়েতে এখন এটাকে জাস্টিফাই করে ফেললাম। একটা তো এনার্জির থ্রু এনার্জি কনজারভেশন দিয়ে অলরেডি বুঝাই দিয়েছে যে ফোর্সটা আমাদের উপরের দিকে হইতে হবে, আর না হলে পরে উই উইল বি ক্রিয়েটিং এনার্জি আউট অফ থিন এয়ার, যেটা অ্যাকচুয়ালি পসিবল না। এন্ড এখন আবার লেন্সেস ল দিয়ে আমরা এটা এক্সপ্লেন করলাম যে লেন্সেস ল কি করে, or Lenz's law কি স্টেট করে। Lenz's law states that the induced current opposes the cause of induction, যে যেই রিজনে ইন্ডাকশনটা হয় ওই ইন্ডাকশনের কজটাকে সে অপোজ করে। তো তাহলে এখানে ইন্ডাকশনের কজটা কি, ইন্ডাকশনের কজ হলো দ্য ম্যাগনেট মুভিং ডাউন। তো তাহলে ম্যাগনেটটাকে নিচে এখন মুভ করতে দিতে চাবে না। তো তাহলে ম্যাগনেটটাকে নিচে মুভ করতে দিতে না চাইলে তো তাহলে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। সো দ্যাটস হাউ ইউ ক্যান জাস্টিফাই যে যখন নাকি ম্যাগনেটটা নিচে নামতেছে তখন তার উপরে সলিনয়েডটা কি করবে, আপওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করবে। সো তাহলে why does this upward force come? Due to conservation of energy which is incorporated in the Lenz's law. বুঝতে পারছো? সো তাহলে ম্যাগনেটটা এই যে উপর থেকে সে যখন নাকি কয়েলের ভিতরে এন্টার করতে নিল এই সময় সে একটা আপওয়ার্ড ফোর্স ফিল করতেছে। why this upward force? because এনার্জিটাকে কনজার্ভ রাখতে হবে, এন্ড লেন্সেস ল এনার্জি কনজার্ভ রাখার থিওরি থেকে সে এই কনক্লুশনে আসছে বা এই লটা স্টেট করছে যে ইনডিউসড কারেন্টটা এমন একটা ডিরেকশনে ফ্লো করে যেন সে যেই রিজনে কারেন্টটা ইনডিউস হয়েছে ওই ইন্ডাকশনের কজটাকে সে যেন কি করতে পারে, অপোজ করতে পারে। সো তাহলে কারেন্টটা ইনডিউস হয়েছে কেন, কারেন্টটা ইনডিউস হয়েছে বিকজ ম্যাগনেটটা নিচে নামতেছে। সো তাহলে ইনডিউসড কারেন্টটা এখন কি করবে, ইনডিউসড কারেন্টটা এখন তার ইন্ডাকশনের কজটাকে অপোজ করবে। তো তাহলে তার ইন্ডাকশনের কজ হলো ম্যাগনেট নিচে নামা। তো তাহলে তার ইন্ডাকশনের কজটাকে সে যদি অপোজ করতে চায় তো তাহলে সে কোন ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে, সে ফোর্স অ্যাপ্লাই করবে উপরে। তো দ্যাট ইজ হোয়াট লেন্সেস ল স্টেটস। বুঝতে পারছো রায়হান? জি স্যার, বুঝছি। আচ্ছা, ইন দ্য সেম ওয়ে নিচে নামতে সময়ও ফোর্সটা হইতে পারে ইদার উপরে অর নিচে। আবার সেম ওয়েতে যে তুমি যদি ডাউনওয়ার্ড ফোর্স নাও তো তাহলে পরে কি হবে, you will end up with greater kinetic energy at the bottom than you had the GP at the top. তো তাহলে উপরে যতটুকু তোমার জিপি ছিল এর থেকে বেশি কেই হয়ে যাবে। তো তাহলে লজিক্যালি ফোর্সটা নিচের দিকে হওয়া পসিবল না। এটা তো এনার্জির কনজারভেশন দিয়ে আমরা বললাম। এখন আরেকটা জিনিস যেটা দিয়ে বলা যায় যে ফোর্সের ডিরেকশনটা কেন হবে উপরে, এটা রিজনটা কি, ফোর্সের ডিরেকশনটা উপরে হওয়ার রিজন হলো এইটা। তোমাদেরকে বলছিলাম যে কি হবে, the voltage that is induced, এই জিনিসটা আমি লাস্ট ক্লাসে এরকম মার্ক করে রাখছিলাম স্পেশাল করে, বলছিলাম যে এই কথাটাকে অনেকজনই কি করে, ওভারলুক করে চলে যায়। হ্যাঁ, যে ঠিক আছে তারা জানে যে ইএমএফ ইনডিউসড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ, কিন্তু তারা চেঞ্জটাকে না দেখে তারা শুধু রেট অফ ফ্লাক্স লিংকেজটাকে বেশি কি করে, প্রায়োরিটি দেয়। তারা শুধু ভাবে যে ফ্লাক্স লিংকেজ বা ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট হওয়া মানেই ভোল্টেজ ইনডিউস হবে। ঠিক আছে, তারা কি ভাবে, তারা ভাবে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট হইতেছে মানে এখানের মধ্যে ভোল্টেজ আসবে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা ট্রু না। ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয় তোমাদেরকে এখানের মধ্যে আমি লজিক্যালি জিনিসটা দেখাই। ফার্স্টে এই ডায়াগ্রামটা আমি ড্র করে নেই। এখানে সলিনয়েডটাকে একটু বড় করে ড্র করতেছি। তাহলে কি কারেন্ট ক্লকওয়াইজ পাস করবে? তো ক্লকওয়াইজ করবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ করবে এটা ডিপেন্ড করবে সে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করতে চায়। সে কোন ফোর্স দিকে তো উপরে অ্যাপ্লাই করতেছে, তাহলে ক্লকওয়াইজ দিতে হবে না? হ্যাঁ, উপরে অ্যাপ্লাই করতে সময় তখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ওটা দেখবো। দুই সময় দুই ডিরেকশন, কখন কোনটা হয় ওটা আমরা দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, তো এখন এখানের মধ্যে মেইন যে জিনিসটা আমরা খেয়াল করব, দেখো this is our magnet and in this position the magnet is so far above the solenoid that the magnetic field line or the flux phi দিয়ে আমরা ফ্লাক্স রিপ্রেজেন্ট করি না রায়হান?
ফাই দিয়ে আমরা ফ্লাক্স রিপ্রেজেন্ট করি, সো তাহলে এই ফ্লাক্স এখানের মধ্যে হলো 0, যে নো ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য ম্যাগনেট ইজ গোয়িং থ্রু দ্য সলিনয়েড, সো তাহলে নো ভোল্টেজ ইজ বিং ইনডিউসড, সো তাহলে এখানে আমাদের কোনো কি হবে না, ভোল্টেজ ইনডিউস হবে না, V is equal to 0। এখন ম্যাগনেটটা যখন নাকি নিচে নামবে, যে ম্যাগনেটটা যখন নাকি এরকম একটা পজিশনে আসলো, এখন কি হবে, এখন 3 ম্যাগনেটিক ফিল্ড লাইনস, ওকে, এখন 3টা ম্যাগনেটিক ফিল্ড লাইন কি করতেছে, সলিনয়েডের সাথে লিংকড আপ হচ্ছে, ওকে, ধরে নিতেছি 3টা, আমি এখানের মধ্যে ভ্যালুগুলো দিতেছি, এটা একটা স্পেসিফিক রিজনের জন্য। কি করতেছে এখানের মধ্যে 3টা ফিল্ড লাইন কাট করতেছে, এন্ড এখানের মধ্যে ব্যাপারগুলো আমি আস্তে আস্তে বলবো, ভোল্টেজের ব্যাপারগুলো একটু পরে লিখতেছি, হ্যাঁ। এখন ম্যাগনেটটা কি করলো, আরেকটু ভিতরে গেল, যে সে এখন কি আছে, সে এখন কয়েলের ভিতরে ঢুকে গেছে। কয়েলের ভিতরে ঢুকে গেলে কয়েলের বাইরে থাকতে সময় যতগুলা ফিল্ড লাইন ওভারল্যাপ করছে, এন্ড কয়েলের ভিতরে থাকতে সময় কি হবে, আরো বেশি ফিল্ড লাইন ওভারল্যাপ করবে না, বলতো? জি ভাই। তো তাহলে এখানের মধ্যে মনে করো যে 7টা ফিল্ড লাইন, when it is fully inside the coil 7টা ফিল্ড লাইন কাট করতেছে, বা 7টা ফিল্ড লাইন আমাদের কি হইতেছে, ওভারল্যাপ করতেছে। এটা অ্যাকচুয়ালি হরাইজন্টাল সেটআপে দেখাইলে আরো ভালো হইতো, এটা আমি জাস্ট এখানে দেখাইতেছি তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। এটা রিলেটেড আমাদের কোশ্চেন পেপারে অনেক কোশ্চেন আসে, গ্রাফ আসে কতগুলা, ভোল্টেজ ইন্ডাকশনের রেগুলার যে ইএমএফ ইনডিউসের গ্রাফ আসে, ওগুলা নিয়ে আমরা বলবো, ওকে। তো এরপরে এখানের জন্য স্টিল ইট ইজ উইদিন দ্য কয়েল, এখনো তাহলে কি the number of field line that will be interacting will be 7, যে এখানে আমি একটা মিডল একটা পজিশনে এখানেও 7 রাখলাম, তাহলে এই 7 এখানের মধ্যে 7। এখন এই সে কি করতে নিবে, when it is now trying to go out of the coil। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটে কম আছে, তোমরা নেক্সটটায় জয়েন করো। আচ্ছা স্যার, আপনি বলেছিলেন যে এখানে ফোর্স দুটো ইকুয়াল হয়ে যাবে আর এখানে ফ্রি ফল হবে, তাহলে তো স্যার কোন পয়েন্টে এসে ফ্রি ফলটা হবে? তো কোন পয়েন্টে ফ্রি ফল হবে ওটা আমরা বলবো, যে এখানে আমাদের ভোল্টেজ ইন্ডাকশন হয়ে যাবে 0, যদি কোনো নতুন কোনো ভোল্টেজ ইনডিউস না হয়, তো তাহলে ওখানের মধ্যে আমাদের কোনো ফোর্সও আসবে না, ঠিক আছে। নতুন যদি আমাদের কোনো ভোল্টেজ ইনডিউস না হয়, তো তাহলে ওইটার জন্য আমাদের ডায়নামো ইফেক্টের জন্য কি হবে না, ফার্দার কোনো নতুন ফোর্স আসবে না অপোজ করার জন্য। যে আমাদের মেইনলি লেনজেস ল এর জন্য যে অপোজিং ফোর্সটা আসতেছিল, বললাম না যে কি হবে, দ্য ইনডিউসড কারেন্ট ফ্লোজ ইন সাচ আ ডিরেকশন, যেন সে কি করে, ইনডিউসের রিজনটাকে সে যেন অপোজ করতে পারে, এটা বলছি না? জি স্যার। তো তাহলে ইন্ডাকশনের রিজনটাকে সে অপোজ করতে চাবে। এখন তোমার যদি এমন কোন সিচুয়েশন আসে যে ইন্ডাকশনই হয় নাই বা ইন্ডাকশন হচ্ছে না, তো তাহলে সে কি আর ওখানের মধ্যে কোনো অপোজ করতে চাবে? সে তো ওই সিচুয়েশনে সবচেয়ে বেশি কমফোর্টেবল, যে ইন্ডাকশন হচ্ছে না, সো সে ওইভাবেই খুশি, বুঝতে পারছো? এন্ড ইন্ডাকশনটা কখন হয় না, ওই ব্যাপারটা নিয়ে আমরা বলতেছি, যে ইন্ডাকশনটা হয় না কখন, ইন্ডাকশন হয় না যখন নাকি আমাদের চেঞ্জ ইন ফ্লাক্স এর ভ্যালুটা 0 হয়ে যায়। এটা আমরা ফর্মুলাটার সাথে, যে আমাদের ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশনের ফর্মুলাটা কি ছিল, যে আমাদের ডেফিনেশন থেকে ফর্মুলা বলা যায় যে ইএমএফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন ফ্লাক্স পার ইউনিট টাইম। তো তাহলে রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স, ঠিক আছে, ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশনটা এটা বলে, কি বলে, ইএমএফ is directly proportional to d phi by dt,
ডি ফাইটা কি চেঞ্জ ইন ফ্লাক্স, ডিটি টা কি চেঞ্জ ইন টাইম। তো তাহলে ডি ফাই বাই ডিটি মানে কি রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স, এন্ড এটার সাথে যদি আমরা এন মাল্টিপ্লাই করে দেই তো তাহলে এটা কি হয়ে যাবে ফ্লাক্স লিংকেজ, নাকি রায়হান? জি স্যার। আচ্ছা স্যার, তাহলে কি সলিনয়েডের মাঝখান দিয়ে যখন পড়বে তখন কি এটাতে কোনো ভোল্টেজ ইনডিউসড হবে না? না, সলিনয়েডের মাঝখান দিয়ে যখন পড়বে তখন কোনো ভোল্টেজ ইনডিউস হবে না। যে ওখানের মধ্যে ইয়েতে বলছিল দেখছো না, ওরা কিন্তু টার্মিনাল ভেলোসিটির একটা কথা বলছিল, ঠিক আছে? তো ওই ব্যাপারটা সলিনয়েডের মাঝখান দিয়ে যখন পড়ে এইখানে এর জন্যই বলতেছিলাম যে হরাইজন্টাল সেটআপের জন্য ড্র করলে ব্যাপারটা আরো লজিক্যাল হইতো, কিন্তু আমি তোমাদেরকে ফ্রি ফল দিয়ে দেখাই আসতেছি, তো এর জন্য ফ্রি ফলেরটাই এখন বলবো। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা একদম সলিনয়েডের জন্য একদম ইনস্ট্যান্টেনিয়াস হয়, যে অনেকটা তাড়াতাড়ি ডিরেকশনটা পজিটিভ ডিরেকশন থেকে নেগেটিভ ডিরেকশনে চলে আসে। এটা কিভাবে হয় এটা বলতেছি, ঠিক আছে? তো এটার জন্য তোমাদেরকে আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ আর বলো। যখন যখন এই ম্যাগনেটটা সলিনয়েডে এন্টার করে আর যখন এক্সিট করে মানে বের হয়ে যায়, আর দুইটা ফোর্সের ভ্যালু কি ইকুয়াল হতে হবে এমন কোনো কথা আছে? না, অ্যাকচুয়ালি এই যে ফ্রিলি যে ফল করতেছে আর এই যে নিচে যে নামতেছে, এই ভার্টিক্যাল সেটআপের জন্য নিচের ডিরেকশনে ফোর্সটা বেশি থাকে। নিচের ডিরেকশনে বলি নাই, যে বের হইতে সময় ফোর্সটা বেশি থাকে, বুঝছো? যে when the magnet is trying to exit from the coil তখন যে ফোর্সের ভ্যালুটা বেশি। কেন ফোর্সের ভ্যালুটা বেশি? বিকজ ওখানে ভেলোসিটিটা বেশি, বুঝতে পারছো? যে হ্যাঁ জাস্ট যখন নাকি ম্যাগনেটটা এন্টার করতেছে তখন তো ভেলোসিটিটা কম, তো তাহলে ভোল্টেজ কম ইনডিউস করবে, তো তাহলে অপোজিং ফোর্সটাও কম পাবে। কিন্তু এই যে সে কি করতেছে কয়েলের ভিতর দিয়ে মুভ করতে সময় ফ্রিলি যে ফল করলো কিছু টাইম, তো ওই টাইমে সে কি করছে একটা ভেলোসিটি গেইন করছে না, বলতো রায়হান? জি স্যার। তো তাহলে সে যে ম্যাগনেটটা যে সলিনয়েড থেকে বের হয়ে আসতে নিবে লোয়ার পোর্শনে, ওখানে কি the velocity at which the magnet will be moving will be higher. সো তাহলে ভেলোসিটি যদি বেশি হয় তো তাহলে ভোল্টেজ ইন্ডাকশনটা বেশি হবে, ভোল্টেজ ইন্ডাকশনটা বেশি হলে ফোর্সটাও বড় হবে, বুঝছো? জি স্যার। তাহলে কি স্যার এই যে যখন আর কি সলিনয়েড থেকে বের হবে, বের হওয়ার পরে ফ্রি ফলে যাবে? হ্যাঁ, বের হওয়ার পরে যে সলিনয়েড থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার পর যখন নাকি ফার্দার কোনো ইন্ডাকশন হবে না, তোমার ফোর্সটা জিরো হবে শুধু তখনই when there is no induction, and ইন্ডাকশনের ব্যাপারটাই আমি এখন এর জন্য ক্লিয়ার করব তোমাদেরকে। এর জন্য ফর্মুলাটা আমি দেখায় রাখলাম যে ইএমএফ এর ফর্মুলাটা কি, ইএমএফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি। এই ফর্মুলাটা কেন লিখছে এটার সিগনিফিকেন্সটা এখনই বুঝবা, যে এই যে চেঞ্জ ওয়ার্ডটার মিনিংটা বোঝানোর জন্য। এই যে চেঞ্জ ওয়ার্ডটা যেটা আমি বারবার করে হাইলাইট করতেছি, যে চেঞ্জ ব্যাপারটা অনেকজন ওভারলুক করে যায়, যেটা অ্যাকচুয়ালি ঠিক না। চেঞ্জটা অ্যাকচুয়ালি কেন আমাদের খুবই বড় ডিটারমাইনিং ফ্যাক্টর, ওই জিনিসটা নিয়ে আমরা দেখবো এখন। ওকে, তো এখন একটু ওয়েট করো, যেটা বলতেছি এটা একটু শুনে নাও। হ্যাঁ, এখন যায় যখন নাকি ম্যাগনেটটা বের হইতে নিতেছে, এখন কি হবে ম্যাগনেটটা বের হইতে সময়, তখন the field line will start decreasing। এতক্ষণ তো পুরো ম্যাগনেটটা সলিনয়েডের ভিতরে ছিল, তো তাহলে সবগুলি ফিল্ড লাইন কি করতেছিল, সবগুলি ফিল্ড লাইন সলিনয়েডের ভিতর দিয়ে পাস করতেছিল। কিন্তু এখন কি হয়েছে, এখন কিছু ফিল্ড লাইন সলিনয়েডের ভিতর দিয়ে পাস না করে কি হইতেছে বাইরের দিকে আনইন্টারসেপ্টেড ওয়েতে ম্যাগনেটিক ফিল্ড লাইন কয়টা আছে। সো তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলাকে তো আর সলিনয়েড কাট করতে পারতেছে না। সো তাহলে the magnetic field line being cut by the solenoid have become less। এখন সে এখন আরেকটু বের হয়ে গেল, তো এখন আরো কমবে, দেন ইভেন্চুয়ালি এত দূরে চলে যাবে বা এত নিচে নেমে গেছে যে এখন আর কি হবে না, ফার্দার আর কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইন কি করতে পারবে না, সলিনয়েডটা কাট করতে পারবে না। সো তাহলে এখানে ফ্লাক্স গুলা কত হয়ে গেল, 0 0। একবার 0 হয়ে গেছে, দেন আরো যত নিচে যাবে ফার্দার আর কোনো ভোল্টেজ ইন্ডাকশন হবে না, বা ফ্লাক্স কাট করতেছে না। ভোল্টেজ ইন্ডাকশনের ব্যাপারটা এখনই বলবো। এখন দেখো আমাদের ফ্লাক্স ভার্সাস টাইম যদি আমরা গ্রাফ একটা ড্র করি, হ্যাঁ, হাইপোথেটিক্যাল একটা ফাই ভার্সাস টি গ্রাফ কেন ড্র করতেছে এটা বলতেছি। ওয়াই অ্যাক্সিসে ফ্লাক্স, এক্স অ্যাক্সিসে টাইম। ফার্স্টে কোনো ফ্লাক্স নাই, এরপরে
ফ্লাক্স হলো 3, এরপর ফ্লাক্স হলো 7, আবার 7, আবার 7, এরপর 5, এরপর 1, এরপর 0 0 0, এরপর আর কোনো চেঞ্জ নাই। এখন দেখো 3 3 7 7 7 5 1 0 0। So তাহলে the graph will look something like this, নাকি রায়হান? জি স্যার। এরকম একটা গ্রাফ আসবে। এখন এই গ্রাফটা কেন ড্র করলাম? তুমি তো স্মার্ট ছেলে, তুমি তো এই যে ব্যাপারটা ধরতে পারার কথা। আমরা 5 ভার্সেস t গ্রাফটা কেন এখানে একটা ছোটখাটো একটা স্কেচ করলাম, বিকজ আমি ইএমএফ এর একটা ফর্মুলা তোমাকে উপরে বলে আসছি। ইএমএফ এর ফর্মুলাটা কি? EMF is directly proportional to d phi by dt. So what does that mean? Flux versus time গ্রাফের rate of change বা flux versus time গ্রাফের gradient আমাকে কি দিবে? ইএমএফ দিবে আমাকে। এক্সিলেন্ট। তো তাহলে flux versus time গ্রাফের gradient আমাকে ইএমএফ দিবে। তো তাহলে এখানের জন্য দেখো কি হয়। সো ফার্স্টে এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা কাজ করি, আরেকটু উপরের পজিশন থেকে শুরু করি, যে 0 0 দেন শুরু হয়েছে এমন। আচ্ছা, সো ফার্স্টে যখন নাকি কোনো ফিল্ড লাইন কাট করতেছে না, এই সময় আমরা যদি এই জায়গায় একটা ট্যানজেন্ট নেই, এটা কি পুরো একটা হরাইজন্টাল একটা লাইন, তো তাহলে এখানে আমার গ্রেডিয়েন্টের ভ্যালু 0, সো তাহলে নো ইএমএফ ইজ বিং ইনডিউসড, নাকি? জি স্যার। আচ্ছা, এখন এরকম কোন একটা পজিশনে there is a certain positive gradient, so তাহলে EMF is being induced, নাকি? তো তাহলে এখানে কিছু একটা EMF ইনডিউস হচ্ছে। দেন আরেকটু উপরের পজিশনে এখানে যদি আমরা যাই, এই জায়গায় EMF ইনডিউস হচ্ছে কিন্তু একটু কমে যাচ্ছে, নাকি? গ্রেডিয়েন্টের স্টিফনেসটা একটু কমে গেছে না? আমরা এখানে রাফ একটা স্কেচ করছি তো, সো তাহলে এখানে একটু পুরোপুরি এক্সাক্ট মিলবে না, জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে চেঞ্জটা কেন ইম্পর্টেন্ট, যে শুধু ফ্লাক্স কাট করলেই হবে না, চেঞ্জের ব্যাপারটা দরকার, এটা বোঝানোর জন্য তোমাদেরকে গ্রাফটা স্কেচ করে দেখাচ্ছি। তো তাহলে এখানের মধ্যে কি হইতেছে? ইএমএফ ইজ বিং ইনডিউসড, কিন্তু পজিটিভ ইএমএফ, এটাতেও সমস্যা নাই, যে গ্রেডিয়েন্ট পজিটিভ মানে ইএমএফ এর ডিরেকশনটা ওইটাই আছে, কিন্তু কি ইএমএফ এর অ্যামাউন্টটা কমে গেছে বিকজ গ্রেডিয়েন্টের স্টিফনেস কমে গেছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই জায়গায় এইখানে যে গ্রেডিয়েন্টটা কত রায়হান? 0 0, গ্রেডিয়েন্ট 0 হয়ে গেছে। তো তাহলে গ্রেডিয়েন্ট 0 মানে দেয়ার ইজ নো ইএমএফ বিং ইনডিউসড, নাকি? জি স্যার। তো তাহলে এইখানে কোনো ইএমএফ ইনডিউস হচ্ছে না। দেন আমরা যদি এই পোরশনে আসি, এটা কোন পোরশন? when the magnet is going out of the solenoid, তাই না? বের হইতে সময় তো ফ্লাক্সের ভ্যালুগুলো কমতেছিল, এই যে যখন ভিতরে ছিল তখন 7টা করে ফ্লাক্স লাইন ইন্টারঅ্যাক্ট করতেছে, যখন বের হইতে নিতেছে তখন যে ফ্লাক্স লাইনগুলো কি হইছে? কমে গেছে, তাই না? জি স্যার। তো তাহলে এই যে সে বের হয়ে যাইতে নিতেছে, এই সময় কি হইলো? the gradient is not 0 but the gradient is what? the gradient is negative. তো তাহলে এখানে ইএমএফ ইনডিউস হচ্ছে but the EMF is negative, যে এখানের মধ্যে ইএমএফ টা পজিটিভ, এখানের মধ্যে ইএমএফ টা পজিটিভ, আর এখানের মধ্যে ইএমএফ ইনডিউস হচ্ছে কিন্তু কি নেগেটিভ, আর মিডল পোরশনে ইএমএফ টা 0 ছিল। এগুলো আমরা প্রত্যেকটাই 1 বাই 1 এক্সপ্লেনেশন দিতেছি একটু পর। তো এখন এখানের মধ্যে আস্তে আস্তে আরেকটু স্টিফনেস কমতেছে, স্টিফনেস কমতে কমতে যখন নাকি আবার পুরোপুরি বের হয়ে গেছে তখন যায় কত হয়ে গেল? 0 হয়ে গেল, নাকি? তো নাও if we draw a corresponding
ইএমএফ ভার্সেস টাইম গ্রাফ, একটা রেগুলার একটা ইএমএফ ভার্সেস টাইম গ্রাফ যদি এখানে আমাদের স্কেচ করি, what will it look like? ইএমএফ ভার্সেস টাইম গ্রাফ যদি আঁকি, ফার্স্টে ইএমএফ 0, দেন ইএমএফ বাড়তেছে, সরি ফার্স্টে ইএমএফ 0, দেন ইএমএফ বাড়লো, দেন এরকম একটা পজিশনে এসে ইএমএফ 0 হইছে, দেন মিডল পোরশনে ইএমএফটা 0ই আছে, এরপর এই পোরশনে ইএমএফটা হলো নেগেটিভ, সরি এই পোরশনে ইএমএফটা হলো নেগেটিভ, এখানে আবার ইএমএফটা 0 হয়ে গেল, দেন আবার সব সময় 0। তো তাহলে ব্যাপারটা কি, এখানের মধ্যে আমি একটু এক্সাজারেট করছি, কি জিনিস এক্সাজারেট করছি, যে ইএমএফ 0 রিজিয়নটা অনেক বড় করে দেখাইছি, ব্যাপারটা শুধু এমফাসাইজ করার জন্য যে চেঞ্জটা যে দরকার, এই যে চেঞ্জ ওয়ার্ডটাকে যে বারবার আমি হাইলাইট করতেছি, চেঞ্জটা কেন দরকার ওইটা নিয়ে আমি এখন কথা বলবো। এখন দেখো তোমার কাছে ব্যাপারটা কি লাগতো যদি তুমি চেঞ্জ ওয়ার্ডটাকে যদি এমফাসাইজ দিয়ে না দেখতা, তোমার কাছে ব্যাপারটা কি মনে হইতো বলো তো রায়হান? তোমার কাছে মনে হইতো এইখানে কাট করতেছে মাত্র 3টা ফিল লাইন, এইখানে কাট করতেছে 7টা ফিল লাইন। সো তাহলে তুমি যদি রেট অফ ফ্লাক্স লিংকেজটা শুধু দেখো, তো তাহলে কোন জায়গায় তোমার রেট অফ ফ্লাক্স লিংকেজ বেশি? 7টা ফিল লাইন যখন কাট করতেছে তখন কি ফ্লাক্স লিংকেজের রেটটা বেশি, 3টা ফিল লাইন যখন কাট করতেছে তখন ফ্লাক্স লিংকেজের রেটটা কম। তো তাহলে তোমার নরমালি একটা আইডিয়া মাথায় আসার কথা যে 7টা ফিল লাইন কাট করতে সময় বেশি ভোল্টেজ ইনডিউস হবে, 3টা ফিল লাইন কাট করতে সময় কম ভোল্টেজ ইনডিউস হবে। কিন্তু ব্যাপারটা কি অ্যাকচুয়ালি ট্রু? ব্যাপারটা কি আমরা এখানের সাথে মিলাইতে পারতেছি বলতো রায়হান? এই রিজিয়নটায়, এই যে এই রিজিয়নটায় 7টা ফিল লাইন কাট করতেছে, দিস ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল লাইন, কিন্তু ম্যাক্সিমাম ফিল লাইন কাট করতেছে স্টিল এখানে ভোল্টেজের ভ্যালুটা কত? ম্যাক্সিমাম ফিল লাইন কাট করতেছে স্টিল এখানে ভোল্টেজের ভ্যালুটা হলো 0। ওয়াই ইজ দ্যাট? বিকজ ইট ইজ নট চেঞ্জিং। যে তোমার ফিল লাইন ফ্লাক্সের ভ্যালু কত দ্যাট ডাজন্ট ম্যাটার, ফ্লাক্সের চেঞ্জটা কত বড় এইটা হলো মেইন ডিসাইডিং ফ্যাক্টর। বুঝতে পারছো? যে কতগুলা ফিল লাইন কাট করতেছে এট দ্য স্পেসিফিক মোমেন্ট, দ্যাট ইজ নট আ ফ্যাক্টর। এর ফ্যাক্টরটা হলো সে ঠিক তার আগের ইনস্ট্যান্টে যতগুলা ফিল লাইন কাট করতো তার থেকে সে কি ফিল লাইন বেশি কাট করতেছে নাকি কম কাট করতেছে, তার কি আনতে হবে? দেয়ার মাস্ট বি আ চেঞ্জ। ওকে, দেয়ার মাস্ট বি আ চেঞ্জ ইন ফিল লাইন। তোমার ফিল লাইন আগের থেকে বেশি হইলেও ভোল্টেজ ইনডিউস হবে, আগের থেকে কম হইলেও ভোল্টেজ ইনডিউস হবে। যে আগে তুমি কাট করতেছিলা, এই যে এখানে আগে তুমি কাট করতেছিলা একটা ফিল লাইন, কি বলে 3টা ফিল লাইন, এখানে তুমি কাট করতেছো 5টা ফিল লাইন। তো তাহলে নাম্বার অফ ফিল লাইন কাটিং চেঞ্জ হইছে? ইয়েস, চেঞ্জ হইছে। তো তাহলে ভোল্টেজ ইনডিউস হবে? হ্যাঁ। তো তাহলে ভোল্টেজ ইনডিউস হইছে। এখন এই জায়গায় আগে তুমি কাট করতেছিলা 5টা, এখন তুমি কাট করতেছো 7টা, চেঞ্জ আসছে? ইয়েস, চেঞ্জ আসছে। তো তাহলে ভোল্টেজ কি ইনডিউস হবে? ইয়েস, ভোল্টেজ ইনডিউস হবে। এখন এই জায়গায় তুমি আগে কাট করতেছিলা 7টা, এখনো কাট করতেছো 7টা, নো ম্যাটার যে তুমি আগে তো আরো কম কাট করতেছিলা, তখনও তো ভোল্টেজ ইনডিউস হয়েছে। তো তাহলে এখন যায় কি সমস্যা? এইখানেও তুমি 7টা ফিল লাইন কাট করতেছো, এইখানেও তুমি 7টা ফিল লাইন কাট করতেছো, এই দুইটা ইনস্ট্যান্টের মধ্যে কি কোনো চেঞ্জ আসছে ফ্লাক্স লিংকেজের মধ্যে? কোনো চেঞ্জ যদি না আসে সো তাহলে দেয়ার উইল বি নো ভোল্টেজ ইনডিউসড অ্যাজ ওয়েল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? চেঞ্জ ওয়ার্ডটা কেন আমি এমফাসাইজ করতেছি বারবার, যে ফ্লাক্স লিংকেজ হইলেই হবে না, ফ্লাক্স লিংকেজের ভ্যালু বড় হইলেই হবে না, ফ্লাক্স লিংকেজের চেঞ্জটা বড় হইতে হবে। যত বড় চেঞ্জ আসবে তত বেশি ভোল্টেজ ইনডিউস হবে, যত কম চেঞ্জ আসবে তত কম ভোল্টেজ ইনডিউস হবে। কিন্তু চেঞ্জই যদি না হয় তো তাহলে কোনো ভোল্টেজ ইনডিউস হবে না। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তোমার ইদার এই যে এখানের মধ্যে দেখো এই ব্যাপারটা তাহলে আরো ভালো মতো বুঝতে পারবা। এইখানে কয়টা ফিল লাইন কাট করতেছো? 7টা। এইখানে কয়টা ফিল লাইন কাট করতেছো? 5টা। ম্যাগনেটিক ফিল্ড লাইন কি আগের থেকে বেশি কাট করতেছো নাকি কম? আগের থেকে কম।
কিন্তু স্টিল চেঞ্জ তো আসছে, তো তাহলে চেঞ্জ যেহেতু আসছে সো তাহলে দ্যাট উইল কজ ইন্ডাকশন অফ ভোল্টেজ। সো তাহলে তুমি এখন বলতে পারো আচ্ছা এই যে আমার ফিল্ড লাইন আমি কম কাট করতেছি, সো তাহলে এইটার ইন্ডিকেশনটা কোথায়? এইটার ইন্ডিকেশন হলো নেগেটিভ ইএমএফ এ। আগে তুমি ফিল্ড লাইন কাট করতেছিলা বেশি, এখন তুমি ফিল্ড লাইন কাট করতেছো কম, তো তাহলে আগে বেশি কাট করতেছিল এখন কম কাট করতেছিল, সো ইট উইল ইনডিউস নেগেটিভ ইএমএফ অর অপোজিট ডিরেকশনে ইএমএফ ইনডিউস করবে। কিন্তু তোমার মেইন ডিসাইডিং ফ্যাক্টরটা কি? ভোল্টেজ ইন্ডাকশনের মেইন ডিসাইডিং ফ্যাক্টরটাই হলো ফ্লাক্স লিংকেজটা কনস্ট্যান্ট থাকা যাবে না, ফ্লাক্স লিংকেজটাকে চেঞ্জ হইতে হবে। ব্যাপারটা বোঝা গেছে এখন রায়হান? স্যার বুঝছি। আচ্ছা, তো তাহলে এখন যে এক্সপ্লেনেশনটা বলবো এই জিনিসটা খেয়াল করো। তো ম্যাগনেটটা উপর থেকে যখন নিচে নামতেছে তখন একটা ফ্লাক্সের চেঞ্জ আসতেছে। তুমি যেই অ্যানসারটা বারবার করে বলতেছিলে যে একটু আগে আমি জাস্ট শুনতে চাইতেছিলাম যে the main cause of induction of voltage is that magnet নিচে নামতেছে and that is the reason why voltage induce হইতেছে, তাই না? কিন্তু তুমি বারবার অ্যানসারটা কি বলতেছিলে? there is rate of change in flux linkage, that's why voltage is being induced. তোমার অ্যানসার অ্যাবসলিউটলি কারেক্ট। এন্ড এইটাই এখন আমরা যেহেতু চেঞ্জের ব্যাপারটা এস্টাবলিশ করে ফেলছি বা ভালোমতো এখন ঠিক করে ফেলছি, এই জিনিসটা এখন আমরা কি করতে পারবো? লজিক্যালি শেষ করতে পারবো। কি ব্যাপার খেয়াল করো, এই যে এখন তোমার কি আগে তুমি কোন ফিল্ড লাইন কাট করতে না বা আগে তোমার ফ্লাক্স লিংকেজ ছিল 0, এখন তোমার ফ্লাক্স লিংকেজের মধ্যে একটা চেঞ্জ আসছে। তো এই যে ফ্লাক্স লিংকেজের মধ্যে একটা চেঞ্জ আসছে, এই চেঞ্জটাকেই তো পছন্দ করে না। চেঞ্জ যে আসছে চেঞ্জটাই হলো মেইন ফ্যাক্টর। কি ফ্যাক্টর? the change of flux linkage is the reason why voltage is being induced. so তাহলে ইনডিউসড কারেন্টটা কি করতে চাবে? এই যে চেঞ্জটা হইলো এই চেঞ্জটাকে সে অপোজ করতে চাবে। তো চেঞ্জটা কেন হইলো? চেঞ্জটা হইলো বিকজ ম্যাগনেটটা নিচে নামতেছে, সো তাহলে ম্যাগনেটটাকে সে নিচে নামা থেকে অপোজ করতে চাবে। তো ম্যাগনেটটাকে সে যদি নিচে নামা থেকে অপোজ করতে চায় তো তাহলে ম্যাগনেটের উপর কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে? উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। সো তাহলে where will the force be applied when the magnet tries to enter the solenoid? The force will be applied upwards. এখন ক্লিয়ার হইছে ব্যাপারটা কেন ফোর্সটা আপওয়ার্ড? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি নিচের পোরশনে আসি, এখন দেখো এই জায়গাটায় ক্লাস কতক্ষণ? এই যে আর 5 মিনিট, আর বেশিক্ষণ লাগবে না। আমরা এই জিনিসটা যে লেন্সেস লটা এটা রেখে দিলেই পরের দিন আবার ফার্স্ট থেকে শুরু করা লাগতো, তো এর জন্য আজকে আমরা এরকম বড় করে এই জিনিসটা কভার করতেছি, বুঝছো? জি ভাই। আচ্ছা, তো তাহলে সবচেয়ে বেশি খুশি কোন জায়গায় ছিল? এই জায়গাটায়। কেন? বিকজ এখানে আমাদের চেঞ্জ কত আসতেছে রায়হান? আসতেছে 0 এখানে কোনো চেঞ্জই হইতেছে না। আগে যতগুলা ফিল্ড লাইন কাট করতো সেম ফিল্ড লাইন কাট করতেছে। সো তাহলে যদি কোনো চেঞ্জ না হয় কোনো ভোল্টেজও ইনডিউস হয় না। তো কোনো ভোল্টেজ ইনডিউস না হইলে ইনডিউসড ভোল্টেজ কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে বা ইনডিউসড কারেন্টটা কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে এটা নিয়ে আমাদের চিন্তাই করতে হবে না, বিকজ দেয়ার ইজ নো ইনডিউসড কারেন্ট। Why is there no induced current? Because there is no change in flux linkage. বুঝতে পারছো? সো তাহলে এখন সে কি করতে চাবে? এতক্ষণ হ্যাঁ যে এতক্ষণ সে কি করতে দেয় নাই, এতক্ষণ সে ম্যাগনেটটাকে নিচে নামতে দিতে চাইতেছিল না, ঠিক আছে? যে এই পোরশনটায় when the magnet was trying to enter the coil, এই রিজিয়নটায় when the magnet was trying to enter the coil, এই সময় ম্যাগনেটটাকে নিচে নামতে দিতে চাইতেছিল না। কেন নিচে নামতে দিতে চাইতেছিল না? বিকজ নিচে নামলে পরে সে একটা ফ্লাক্স লিংকেজের চেঞ্জ আনতেছিল, যে ফ্লাক্স লিংকেজের চেঞ্জ আনলে ভোল্টেজ ইনডিউস হয়। তো তাহলে ফ্লাক্স লিংকেজের চেঞ্জটাকে সে অপোজ করতে চায়, তো তাহলে তাকে নিচে নামতে দিতে চাইতেছিল না। কিন্তু নিচে তো সে নামলো। এখন এই যে সে নিচে নামছে, এখন এই মিডল পোরশনটায় এই পোরশনটায় কি হচ্ছে না, এই পোরশনটায় আমাদের চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ হচ্ছে না। সো এই পোরশনটা যেহেতু কোনো ফ্লাক্স লিংকেজের চেঞ্জ নাই, সো তাহলে হোয়াট উইল হ্যাপেন? এই পোরশনে কোনো ভোল্টেজ ইনডিউস হয় না, সো তাহলে এই পোরশনে ভোল্টেজ ইনডিউস হলো 0। তো ইনডিউসড ভোল্টেজই যদি না থাকে
অপোজিং ফোর্স কোন দিকে হবে এটা নিয়ে তো মাথা ঘামানোর কিছু নাই, বিকজ অপোজিং ফোর্সটা তো ইনডিউসড কারেন্টটাই অ্যাপ্লাই করবে। তো ইনডিউসড যদি কোনো ভোল্টেজই না থাকে তো তাহলে কোনো কারেন্টও নাই, ইনডিউস যদি কোনো কারেন্টই না থাকে তো তাহলে অপোজিং ফোর্স কোন দিকে আসতেছে এটা নিয়ে চিন্তাই করতে হবে না। আবার ব্যাপারটা কোন সময় অ্যারাইজ করে, when the magnet tries to leave the solenoid, ম্যাগনেটটা যখন নাকি সলিনয়েড থেকে বের হয়ে যাইতে নেয় তখন যায় সমস্যা, তখন সে আবার মন খারাপ করতেছে বা সে আবার রাগ করতেছে। কেন? এতক্ষণ 7টা ফিল্ড লাইন কাট করতেছিল তাতেও কোনো প্রবলেম হয় নাই, এখন ফিল্ড লাইন কাট করতেছে কম, তাইলে পরে তার কি সমস্যা? আমি তো আগে থেকে কম কাট করতেছি। প্রবলেমটা কি রায়হান? প্রবলেমটা হলো ফ্লাক্স লিংকেজের মধ্যে একটা চেঞ্জ আসতেছে, তাই না? ফ্লাক্স লিংকেজের মধ্যে চেঞ্জ আসলে কি সমস্যা? ফ্লাক্স লিংকেজের মধ্যে চেঞ্জ আসলে সমস্যা হলো ইএমএফ ইনডিউস হবে। তো ইএমএফ ইনডিউস হলে কি হবে? কারেন্ট ফ্লো করবে, এন্ড এই ফ্লো অফ কারেন্টটা কি করতে চাবে? চেঞ্জ ইন ইএমএফ এর কজটাকে অপোজ করতে চাবে। তো এখন ইএমএফটা কেন ইনডিউস হইতেছে রায়হান বলো তো? দ্য ইএমএফ ইজ বিং ইনডিউসড বিকজ ম্যাগনেটটা কয়েলের থেকে বের হয়ে যাইতে চাইতেছে, তাই না বলো? জি স্যার। তো তাহলে ম্যাগনেটটা কয়েল থেকে বের হয়ে যাওয়ার ট্রাই করতেছে, এইটার জন্য ভোল্টেজ ইনডিউস হইলো। তো তাহলে ম্যাগনেটটাকে কয়েলের থেকে বের হইতে দিতে চাবে না। তো তাহলে ম্যাগনেটটাকে কয়েলের ভিতর থেকে বের হইতে দিতে যদি না চায় তো তাহলে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে সে? উপরে, যে ম্যাগনেটটাকে সে কি করতে চাবে? ধরে রাখতে চাবে, তাই না? জি স্যার। ম্যাগনেটটাকে সে ধরে রাখতে চাবে, যে ম্যাগনেটটা নিচে নামতেছে যার জন্য চেঞ্জ হইতেছে ফ্লাক্স লিংকেজের মধ্যে, কিন্তু সে তো ফ্লাক্স লিংকেজের চেঞ্জটা হইতে দিতে চাবে না। তো তাহলে ফ্লাক্স লিংকেজের রিজনটা কি? দ্য ম্যাগনেট ট্রাইং টু গো আউট অফ দ্য সলিনয়েড। তো তাহলে ম্যাগনেটটাকে সলিনয়েড থেকে বের হইতে দিতে চাবে না, তো তাহলে ম্যাগনেটটাকে কি করবে? টান দিয়ে উপরে ধরে রাখতে চাবে। সো টান দিয়ে উপরে ধরে রাখতে চাবে, তো তাহলে এই কেসেও ফোর্সটা হলো উপরে। এখন ব্যাপারটা খেয়াল করো, এখন আমরা নিচে একটা ফ্রেশ ডায়াগ্রামের মধ্যে ফাইনালি কনক্লুশনটা করে দেই। তো তাহলে পরে আবার যে ভিডিওটা দেখছি ওই ভিডিওটা তোমরা আবার লিংকটা দিয়ে দেব, দেখলে পরে নিজেদেরই ক্লিয়ার হয়ে যাবে। সো লেট মি ড্র দ্য সলিনয়েড अगेन। আচ্ছা, সো দিস ইজ দ্য সলিনয়েড। ওকে, এই উপর থেকে আমার ম্যাগনেটটা আসবে, ম্যাগনেটের নর্থ পোলটা ফার্স্টে এন্টার করতেছে, সাউথ পোলটা উপরে আছে, নর্থ পোল নিচে সাউথ পোল উপরে, এমন ভাবে এন্টার করতেছে সাপোজ, এন্ড বের হইতে সময় সেম কাজ, নর্থ পোল নিচে, সরি, বের হইতে সময় সেম কাজ, কি কাজ? নর্থ পোলটা নিচে সাউথ পোলটা উপরে। পার্মানেন্ট ম্যাগনেটের পোল তো আর চেঞ্জ হবে না, কিন্তু ব্যাপারটা কি চেঞ্জ আসে দেখো। দুইটা কেসেই আমরা ফোর্সটা কোন দিকে দেখলাম রায়হান? In both the cases, when entering the coil and when trying to exit from the coil, in both the cases the force is upward, তাই না? যে ম্যাগনেটটাকে নিচে নামতে দিতে চায় না, তো ম্যাগনেটটাকে নিচে নামতে দিতে না চাওয়ার রিজনটা কি? বিকজ ম্যাগনেটটা নিচে নামলেই ফ্লাক্স লিংকেজের মধ্যে একটা চেঞ্জ কজ করাইতেছে, এন্ড ফ্লাক্স লিংকেজের চেঞ্জ আসলেই তখন কি হবে? ভোল্টেজ ইনডিউস হবে, যেটা সে করতে দিতে চায় না। তো তাহলে এখন ব্যাপারটা খেয়াল করো রায়হান, আমরা দুইবার নর্থ আর সাউথ আঁকবো, কার জন্য? সলিনয়েডের জন্য। আমরা সলিনয়েডের জন্য এটা ও লেভেলস এ পড়ে আসছি, প্লাস তোমাদেরকে ও লেভেলস এর লেকচার ভিডিও গুলাও দিছি, কি যে সলিনয়েডের ভিতর দিয়ে যখন নাকি কারেন্ট ফ্লো করে তখন তার চারপাশে বার ম্যাগনেটের মতো ফিল্ড লাইন জেনারেট হয়। তো তার মানে সলিনয়েডেরও কি আছে? নর্থ পোল আছে, সাউথ পোল আছে, তাই না? তো তাহলে সলিনয়েডেরও নর্থ পোল আছে, সাউথ পোল আছে। সো ফারহান যে কথাটা বলতেছিল দ্যাট ইজ এক্স্যাক্টলি কারেক্ট। কি করবে রায়হান বলো তো? ম্যাগনেটটা এই যে উপরে, when trying to enter the coil, তখন ফোর্সটা কোন দিকে? আপওয়ার্ড ভাইয়া। ফোর্স ইজ আপওয়ার্ড। তো তাহলে ফোর্সটা আপওয়ার্ড হওয়ার জন্য সলিনয়েডের নর্থ পোল কোন দিকে হওয়া লাগবে আর সাউথ পোল কোন দিকে হওয়া লাগবে? নর্থ পোল উপরে হইতে হবে আর সাউথ পোল নিচে হইতে হবে। নর্থ পোল উপরে হইতে হবে, সাউথ পোল নিচে হইতে হবে। এটা কখন? when the magnet is পড়বে trying to enter the coil,
তাই না? জি স্যার। এখন যখন নাকি বের হয়ে যেতে নিবে এই সময়ও ফোর্সটা কোন দিকে? এই সময় ফোর্সটা উপরে হবে, উপরের দিকে হবে। এখনো ফোর্সটা উপরেই। আচ্ছা, এখন তাহলে বলো এইখানে ফোর্সটা উপরে হওয়ার জন্য সলেনয়েডের নর্থ পোল কোন দিকে হবে, হইতে হবে, সাউথ পোল কোন দিকে? নর্থ পোল নিচে হবে আর সাউথ পোল উপরে হয়ে যাবে নর্থ পোল সলিনয়েডের। নিচে হবে কেন? সে যেন এই যে সাউথ পোল অফ দ্য ম্যাগনেটটাকে অ্যাট্রাক্ট করে ম্যাগনেটটাকে যেন ধরে রাখতে পারে, যে ম্যাগনেটটাকে যেন নিচে নামতে না দেয়। বুঝতে পারছো? আর সাউথ পোলটা কোন দিকে ক্রিয়েট হবে? উপরে ক্রিয়েট হবে। বুঝতে পারছো? এখন সে যে ভিডিওর মধ্যে ড্র করে ফেলছিল এত তাড়াতাড়ি, সে অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন গুলো ওরকম ভাবেই দিচ্ছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ব্রড এই এক্সপ্লেনেশন গুলো না থাকলে লজিক্যাল ওয়েতে ওরকম মাথার মধ্যে সেট আপ করা যায় না। এখন ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে সে কেন এইভাবে করে ডিরেকশন গুলো ধরছিল, যে এন্টারিং দা কয়েলের সময় নর্থ পোল হলো উপরে, সাউথ পোল হলো নিচে, এক্সিটিং দা কয়েলের সময় নর্থ পোল হলো নিচে, সাউথ পোল হলো উপরে। এন্ড নর্থ পোল এন্ড সাউথ পোল এই যে সে ডিরেকশনটা চেঞ্জ করলো, নর্থ পোল এন্ড সাউথ পোলের ডিরেকশনটা কার উপর ডিপেন্ড করে? আচ্ছা, এটা কার নর্থ পোল সাউথ পোল? সলিনয়েডের নর্থ পোল সাউথ পোল না? তো সলিনয়েডের নর্থ পোল সাউথ পোল কার উপর ডিপেন্ড করে? ডিরেকশন অফ কারেন্টের উপর, তাই না? বলো। জি ভাই। তো তাহলে সলিনয়েডের কোন দিকে নর্থ পোল হবে, কোন দিকে সাউথ পোল হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ডিরেকশন অফ কারেন্ট। তো তাহলে কারেন্টের ডিরেকশনটা এখন আমরা কি করতে পারবো? ডায়নামো রুল দিয়ে বা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে বের করতে পারবো, যে আমরা ফোর্সের ডিরেকশন জানি, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন জানি, এখন আমরা কারেন্টের ডিরেকশন বের করতে পারবো। সো কারেন্টের ডিরেকশন তারা এখানের জন্য দেখো, সলিনয়েডের যদি নর্থ পোল হইতে হয় উপরে, তো তাহলে ও লেভেলস এর একটা কনসেপ্ট মনে আছে? আমরা যে রাইট হ্যান্ড গ্রিপ রুল পড়ছিলাম, রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোলস, রায়হান? জি স্যার, খেয়াল আছে। সো তাহলে সলিনয়েডের জন্য নর্থ পোল যদি উপরে হইতে হয়, সো তাহলে রাইট হ্যান্ডের থাম্বটা পয়েন্ট করবে উপরে। তো রাইট হ্যান্ডের থাম্বটা যদি উপরে পয়েন্ট করে, সো তাহলে বাকি চারটা ফিঙ্গার কোন দিকে কার্ল করতেছে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ করতেছে। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। সো তাহলে এইটার জন্য যে when entering the coil, হ্যাঁ, যে কয়েলের ভিতরে এন্টার করতে সময় সলিনয়েডের নর্থ পোল হলো উপরে, সাউথ পোল হলো নিচে, এন্ড এইটার জন্য কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হইতে হবে? ইন দা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এন্ড ইন দা সেম ওয়ে, আর এটা আমরা রুল অ্যাপ্লাই না করে এখন বুঝে যাইতেছি, নর্থ পোল আর সাউথ পোলের ডিরেকশন ফ্লিপ হয়ে গেছে মানে কি কারেন্টের ডিরেকশনটাও কি হয়ে যাবে? ফ্লিপ হয়ে যাবে। স্লিপ আপ। ঠিক আছে, এখানের মধ্যে কারেন্টের ডিরেকশনটাও ফ্লিপ হবে, কি হবে? ক্লকওয়াইজ ডিরেকশন। তো তাহলে when exiting the coil, কারেন্টের ডিরেকশনটা কি হইলো? ক্লকওয়াইজ। তো এই যে কারেন্টের ডিরেকশনটা ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটা আমাদের কোন ল এর সাথে মিলায় আমরা বের করলাম? লেনজেস ল এর সাথে মিলায় বের করলাম। কেন এটা বের করছি? লেনজেস ল ইজ actually concordant, or Lenz's law actually is corresponding to law of conservation of energy. এনার্জির ব্যাপারটা কি ছিল? এই যে বলতেছিলাম যে ফোর্সটা তো নিচেও হইতে পারতো উপরেও হইতে পারতো, কেন আমরা উপরেরটাকে লজিক্যাল হিসেবে ধরলাম? বিকজ এনার্জিটা তো কনজার্ভ থাকতে হবে, উই ক্যান নট জাস্ট প্রডিউস এনার্জি আউট অফ নোওয়্যার। সো তাহলে ওইটার জন্য আমরা এখানের মধ্যে কি বলছি? ফোর্সের ডিরেকশনটা উপরে হওয়াটা লজিক্যাল, এন্ড এইটাই অ্যাকচুয়ালি হয়। তো তাহলে এইটা ছিল মেইন আমাদের ব্যাপার, লেনজেস ল এর এক্সপ্লেনেশনটা। আমরা নেক্সট ক্লাসে আরো লেনজেস ল এর মেইন এক্সপ্লেনেশন প্লাস এই ভিডিওগুলোর লিংক আমি দিয়ে দিতেছি, নেক্সট ক্লাসের আগে এটা দেখে রাখবা। দেন এর পরে আমরা ট্রান্সফরমারটা পড়ার পর উই উইল বি ডান উইথ ম্যাগনেটিক ফিল্ড। বুঝতে পারছো? ম্যাগনেটিক ফিল্ডের এটা শেষ হবে, কিন্তু যেটা বললাম যে রায়হান আর মোস্তাকিম বেসিক্যালি আমাকে মেসেজ পাঠাইছিল যে ওই ইউনিট 4 এর সিলেবাসটা শেষ হবে কবে এরকম। ইউনিট 4টা অ্যাকচুয়ালি বড় কেন? এই ফিল্ডের যেই টপিকগুলা, এই ফিল্ডের টপিকগুলা এখন আমি এমন ভাবে বিল্ড আপ করে নিতেছি, আর ইলেকট্রিক ফিল্ডের সময় অনেক বেশি টাইমটা নিছি। কেন? বিকজ ইলেকট্রিক ফিল্ডের সাথে একদম এক্সাক্ট ওয়েতে আমাদের ইউনিট 5 এর গ্র্যাভিটেশনাল ফিল্ডটাকে পুরোপুরি মিলায় ফেলতে পারবো।
বুঝছো? সো আমাদের ইউনিট 5 এ বেসিক্যালি আমাদের টাইমই লাগে না, একদম এট ম্যাক্স 3 মাস ম্যাক্স, বুঝছো? তো তাহলে ওইটার জন্য আমরা ফার্স্টে ইউনিট 4 তে এমন ভাবে বিল্ড আপ করতেছি সো দ্যাট আমাদের কোশ্চেন পেপার সলভিং এ ওরকম বেশি ইস্যু ফেস করতে না হয়। যে তোমাদেরকে যে পিডিএফ গুলো দেওয়া হইতেছে ওই পিডিএফ গুলো অ্যাকচুয়ালি চ্যাপ্টার ওয়াইজ বুকলেটের থেকে অল্প অল্প করে, যে ফার্স্টে ফার্দার মেকানিক্স এর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপারের ওই পার্টটুকু দিয়ে দিচ্ছি, এরপরে ফিল্ডের ওই পার্টটুকু, যে ইলেকট্রিক ফিল্ড আর ক্যাপাসিটর ওই পার্টটুকু। তো তাহলে এগুলা করে করে তোমাদের অ্যাকচুয়ালি কি কোশ্চেন পেপার কিন্তু অলরেডি প্যারালেলি করা হয়ে যাচ্ছে। এন্ড এইটা কোশ্চেন পেপার সলভিং এ তোমাদেরকে ফ্রাইডেতে ক্লাস থাকে কোনো, রায়হান? না না না। আচ্ছা, তো তাহলে আচ্ছা স্যার আরেকটা ফ্রাইডেতে কথা আমি, ছিল যে আপনি যে হ্যাঁ ওই যে আমি যে কোশ্চেন পেপার দিছি না, তো আপনি তাহলে যে এরকম রিসেন্টলি ফ্রাইডেতে আমি ইয়ে ওয়ার্কশিট করব। দিয়েছিলেন, হ্যাঁ, তো তাহলে আমি ফ্রাইডেতে ওরকম ইয়ে টাইমিং দিব, যে কোশ্চেন পেপার প্রবলেম সলভিং এর টাইমিং দিব, ঠিক আছে? ওইটা আমি দেখি ওইটা টাইমিংটা কখন সুটেবল হয়। এখন মেইনলি সমস্যাটা হয়ে গেছে কি, যে অক্টোবর ব্যাচের এই পোলাপাইন এতদিন কিছু পড়ালেখা করে নাই, এখন যে পরীক্ষা এতদিন ভাবতেছিল হবে নাকি হবে না এগুলা নিয়ে কনফিউশনে ছিল, এখন যখন নাকি দেখতেছে পরীক্ষা হইতেছে এখন পাগলা গেছে। এর জন্য ওদের টাইমিং দেওয়ার জন্য আর ওখানে ফ্রাইডের কয়টা একটু স্লট প্রবলেম হয়ে যায়। স্টিল আমি এখানের মধ্যে তোমাদের 2 ঘন্টা 3 ঘন্টার একটা স্লট বের করব ফ্রাইডেতে, যেন আমরা ওইরকম কোশ্চেন পেপারে প্রবলেম সলভিং গুলো করতে পারি। বুঝতে পারছো রায়হান? স্যার আপনারা এই যে রিসেন্টলি একটা ওয়ার্কশিট দিয়েছিলেন ওইখানে অনেকগুলো প্রবলেম ছিল, যেমন লাইক নিউমেরিক্যাল ভ্যালু, মানে অনেকগুলো ভ্যালু মানে ইরেজড, মানে আচ্ছা, আসে ওই নাই যে আর কি। ওইটা ওই এডিটে তাহলে পরে সমস্যা হয়েছে, ওইটা আসিফকে তো অলরেডি বলছিলাম, তো ওইটা আরেকবার মনে করা দিতে হবে আর কি, রিমাইন্ডার দিতে হবে, তাহলে কারেক্টেড ভার্সন ওইটা আরো দিয়ে দিবে। ওকে, আচ্ছা এই বুকলেটটা দিব কবে মুস্তাকিম? এই বুকলেটটা আমি এটা ঠিক করছিলাম যে বুকলেটটা ইহাবে প্রিন্ট আউট দিয়ে দেন যারা নাকি ইহাবে আসতে পারবে ইন পারসন তারা ইহাব থেকে কালেক্ট করে নিল, আর কারো যদি এরকম আসতে সমস্যাই থাকে একদম বেশি, তো তাহলে তাদের বাসায় ওরকম কুরিয়ার করে পাঠিয়ে দেব। হ্যাঁ, এটা বাই দা এন্ড অফ দা মান্থ ইনশাআল্লাহ তোমাদের প্রিন্টেড ওই বুকলেটটা পেয়ে যাবে। আর তোমার বাসা তো ইহাব থেকে অনেক দূরে, তোমার তো আসতে অনেক কষ্ট হবে বুকলেটটা নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা আনএক্সপেক্টেডলি খুব বড় হয়ে গেছে, অলমোস্ট 2 আওয়ার্স এর মতো। বাট আই হোপ তোমাদের আজকে যে টপিকটা ডিসকাস করা হয়েছে এটা ভিডিওগুলো দিয়ে দেওয়ার পর, যে যে চ্যানেলের ভিডিওটা দেখতেছিলাম ওই ভিডিওটা দিয়ে দিলে পরে তখন আরো ভালো মতো এখন বুঝতে পারবা, বিকজ আমরা এই ডিটেল ওয়েতে বারবার বারবার একই জিনিস এক্সপ্লেন করে আসছি, যে নিচে নামতেছে, দ্যাট ইজ দ্য রিজন ফর ইন্ডাকশন। তো এই ইন্ডাকশনের রিজনটাকে সে অপোজ করতে চাবে, তো তাহলে ফোর্সটা কোন দিকে হবে, তো তাহলে এনার্জির কনজারভেশন নিয়ে এন্ড অ্যাকচুয়ালি প্রত্যেকটা লজিক্যাল দিক থেকে আমরা কি করছি একটা কনক্লুশনে আসছি। বুঝতে পারছো? তো তাহলে আই হোপ জি এটা ভাই। তোমাদের ভিডিও দিলে পরে বুঝতে পারবা, এন্ড স্টিল নেক্সট ক্লাসে তোমাদের কোনো ইস্যু থাকলে পরে অ্যাড্রেস করব, ওগুলা নিয়ে বলবো। দেন ট্রান্সফরমারটা শেষ করে ইলেকট্রিক কি বলে এই ফিল্ডের এই টপিক, যে ম্যাগনেটিক ফিল্ডের এই জিনিসটা শেষ হবে। ওকে, সো তাহলে আমরা আজকে ক্লাসটা এইখানের মধ্যে শেষ করি, ঠিক আছে? জি আল্লাহ ভাই, হাফেজ। আল্লাহ হাফিজ ভাই।